আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভির পর্দায়। আয়ন টিভির সাপ্তাহিক রাজনৈতিক অনুষ্ঠান দেখার জন্য এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নিয়ে। স্পেশালি আমরা অ্যানালাইসিস করে থাকি, আমরা এক্সপ্লেইন করে থাকি এবং আমরা বলে থাকি একজন পলিটিশিয়ান কিভাবে কথা বলা উচিত, কি করা উচিত জনগণের জন্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের স্বার্থ তারা দেখছে কিনা, নাকি নিজেদের স্বার্থ সবসময় দেখছে এবং নিজেদের ক্ষমতার জন্য যা ইচ্ছে তাই করছে। এই অনুষ্ঠানটি আমরা সবসময় প্রতি মঙ্গলবারেই করে থাকি। ঈদের পরে প্রথম আসলাম আমরা, যেহেতু রোজা ছিল, ঈদ ছিল, এর আগে রোজা ছিল। বাট একটি কথা আমরা আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আপাময় জনতা কেমন আছে, এবং সবচেয়ে বড় কথা সিলেটে বন্যা হচ্ছে, সেই বন্যায় জর্জরিত মানুষগুলো কেমন আছে সে বিষয়ে আমরা কথা বলতে চাই। স্পেশালি আমরা আজকে কথা বলতে চাই যে বিষয়টা নিয়ে, ভেরি সেন্সিটিভ একটি বিষয় বাংলাদেশের মানুষের কাছে, এবং আবার হয়তো কারোর কাছে সেটি ভেরি নর্মাল একটা বিষয় হতে পারে যে বাংলাদেশের ভূখণ্ডে, অর্থাৎ বাংলাদেশের ভেতরে অভ্যন্তরে ভারতীয় ট্রেন, জিনিসটাকে আমরা একটু এক্সপ্লেন করতে চাই। অর্থাৎ আমি গত কয়েকদিন আগে একটা কার্টুন দেখলাম যে বাংলাদেশের ভেতরে কি করে ট্রেন চলাচল করছে, কেউ কেউ সেটাকে রাসেল ভাইফার সাফের সাথে তুলনা করছে, অনেকভাবে মন্তব্য করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দ্যার ইজ নো প্রবলেম, বাংলাদেশের ভূখণ্ডে, বাংলাদেশের ভেতরে ভারতের ট্রেন থাকবে, দ্যার ইজ নো প্রবলেম। এটা বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, 71 আমাদেরকে অনেক সহযোগিতা করছে। প্রশ্ন হচ্ছে যে আমরা কি ভারতের ভেতরে আমাদের ট্রেন দিতে পারবো কি না? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন আমার পক্ষ থেকে, এবং আই বিলিভ বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে। আমরা আজকে এই বিষয়ে কথা বলতে চাই, এবং আমরা আরেকটি সেন্সিটিভ এটা ইমোশনাল বিষয়, সেটি হচ্ছে আসুন না আমরা যারা এখানে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে সিলেটে বন্যা জর্জরিত সবাইকে সাপোর্ট দিই। সেটি কীভাবে, সেটি আপনি যে টেলিভিশনে চ্যারিটি করতে হবে, আপনি যে ওটা করতে হবে সেটা করতে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। দ্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি আমার পাশের মানুষটাকে সাহায্য করব, আপনি আপনার মানুষটাকে সাহায্য করেন। নিশ্চয়ই আপনার পরিচিত কেউ সিলেটের বালাগঞ্জ বলেন, ওসমানীনগর বলেন, মৌলভীবাজার, অনেক জায়গায় আছে, তাই না? আপনি নক করেন যে আমি 10 জনকে হেল্প করব, আমি 5 জনকে হেল্প করব, আমি একজনকে হেল্প করব, তাহলে টাকাটা সরাসরি চলে যাচ্ছে। এবং এটা যে এই মুহূর্তে সিলেটবাসীর জন্য সবচেয়ে বেশি এসেন্সিয়াল, আমি তাই এখানে সিলেটের মানুষ সবচেয়ে বেশি প্রভাবশালী আলহামদুলিল্লাহ, এবং সবচেয়ে বেশি বিজনেস বলুন, এডুকেশন বলুন, পলিটিক্স বলুন, সব ক্ষেত্রেই তারা এগিয়ে। তাই সিলেট বন্যায় জর্জরিত। তাই আমি আশা করব যে যারা এই অনুষ্ঠানটি দেখছেন প্রত্যেকেই, নট অনলি সিলেট, যদিও বন্যা সিলেটে হয়েছে, এটি বাংলাদেশেরই একটি পার্ট, বাংলাদেশে বন্যা হয়েছে। তাই বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষকে আমি রিকোয়েস্ট করব আজকের অনুষ্ঠান থেকে যে কোনো ভায়া না, আপনি সরাসরি কি করে এই বন্যায় আক্রান্ত মানুষগুলোকে সাপোর্ট দেওয়া যায়, সহযোগিতা করা যায় এবং সাহস দেওয়া যায়। তা আসুন আমি আমার জায়গা থেকে যতটুকু পারি সরাসরি হেল্প করব। রাহিন ভাই যতটুকু পারবে তার জায়গা থেকে হেল্প করবে, তার যে এলাকা, এবং নুরুজ্জামান ভাই তার এলাকা থেকে হেল্প করবে। এইভাবে আমরা এত লাখ প্রবাসী যদি আমাদের সিলেটি বন্যা আক্রান্ত মানুষদেরকে হেল্প করি, দ্যাটস নাথিং। এটা সলভ করা 1-2 ব্যাপার। আমাদের মনে হয় এই মানবতাটুকু, এই মানবিকতাটুকু আমাদের সবারই আছে। আমরা 71 বলুন আর আদার্স মহামারী বলুন, প্রবাসীরাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে সাপোর্টের ক্ষেত্রে। তাই আমি আপনাদেরকে বলবো যে প্লিজ আসুন আমরা বন্যাক্রান্ত সিলেটবাসীর পাশে দাঁড়াই, তাদেরকে সাপোর্ট দিই এবং তাদেরকে টেনে তুলি, তাদের আবার স্বাভাবিক জীবনে নিয়ে যায়। আমি প্রথমেই এই বিষয়ে 1 মিনিট কথা বলতে চাইব। রাহিন সাহেব, আপনার কাছে। অনেক ধন্যবাদ কলাকুশলী এবং উপস্থাপক আতাউল্লাহ ফারুক, আপনাকে এবং আমার সাথী বন্ধু নুরুজ্জামান। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং এটি হচ্ছে সিলেটে বন্যা। সিলেটে বন্যা এই নিয়ে 2022-এ হয়েছিল, আর গত আমার মনে হয় এবারে
মানে গত কালকে থেকে যেটা শুরু হয়েছে এটা নিয়ে হলে 3বার হয়ে যাবে। সিলেট শহরে বন্যা হয়েছে, তারপরে আবার এইতে একটা বন্যা শুকাতে না শুকাতে আর একটা বন্যা এসে গেছে। প্রচুর দ্বারে বৃষ্টি হচ্ছে, পাহাড়ি ডোল আসছে, যার কারণে সিলেটের মানুষ খুবই ক্ষতিগ্রস্ত। বাড়িঘরে পানি উঠেছে, স্কুল মাদ্রাসায় যেখানে বাসস্থান ছিল। কিন্তু একটা জায়গায় আমি আগেও আমার ফেসবুক পেজে বলেছিলাম যে সরকার বাহাদুর কেন এই সিলেটের এই অঞ্চলকে বন্যা দুর্গত অঞ্চল ঘোষণা করা হচ্ছে না। এমনি বন্যার্থদেরকে সাহায্য সহযোগিতা মন্ত্রী এসেছিলেন, বিভিন্ন মন্ত্রী এসেছেন, 20 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিয়েছেন। সিলেটে কিন্তু 1 কোটি মানুষের বসবাস। এইসব টাকা দিয়ে এবং যাদের কাছে খুবই নর্মাল, এবং এই টাকাগুলো সরাসরি এই যে যাচ্ছে না। কারণ যাচ্ছে না, আপনি তো জানেন বাংলাদেশে যেভাবে দুর্নীতি গ্রাস করেছে, ওরা রাস্তায় এইসবগুলো টাকা হয়ে যায়, শেষ হয়ে যায়। বন্যা দুর্গত যদি সরকার বাহাদুর ঘোষণা করে দিতেন তাহলে সেখানে বিভিন্ন প্রশাসনিক একটা চেইন চলে আসতো, একটা চেইন আছে। এই চেইনের মাধ্যমে কিন্তু সেটার বিভিন্ন রকম আমরা ওইদিকে আমি সরকার কেন করে নাই, সরকার বলতেছি এখন যেহেতু আমি প্রবাসী হিসাবে আমরা কি করতে আমরা প্রবাসীরা তো সাহায্য করি সাধারণত। আপনি বলছেন আমার পরিবারকে আমরা সাহায্য করি। আমি রাহিব ভাই, আমি একটা জিনিস চাচ্ছিলাম যে আমি যেটা চাচ্ছিলাম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট, এই ট্রাস্টে গত বন্যার জন্য আমরা এপিল দিলে এটাতে আমার মনে হয় খুব ভালো সাড়া পেয়েছি। আমরা ওই টাকাটা এখনও উঠে নাই, কিন্তু আরেকটা বন্যা চলে আসছে। এটা দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা ছিল। তো ওই টাকাটা আসলেও মেনটেন করার জন্য যে উইংস দরকার, এই উইংসগুলো পাবলিকলি উইংস তৈরি করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু সরকার বাহাদুর যদি চায়, তাদের ইউনিয়ন ভিত্তিক, তাদের এলাকা ভিত্তিক প্রত্যেক মানুষের কীভাবে দান করতে হয়, কীভাবে দিতে হয়, এটা একটা সিস্টেমের ভিতরে থাকে। আমরা প্রবাসীরা সিস্টেম ছাড়া দিলে ওগুলো হচ্ছে কি, আমি আমার লোকজনকে দিলাম, আপনি আপনার লোকজন, কিন্তু অতি দরিদ্র যাদের কেউ নাই তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই আমি বলছি সবচেয়ে বেশি প্রয়োজন এখানে প্রবাসীরা তো দান করে যাচ্ছেন, করবেন, কিন্তু সরকার বাহাদুর এটা বিশাল বড় একটা ব্যাপার। তারা যেন সিলেটকে বন্যা দুর্গত এলাকা এই মুহূর্তে ঘোষণা করেন এবং পরবর্তী বন্যা যাতে না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করে, অবশ্যই একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ। ধন্যবাদ রাহিন ভাই। নুরুজ্জামান ভাই, আমি আপনার কাছে এই বিষয়টা জানতে চাচ্ছিলাম যে উনি তো বলছেন সরকার এটাকে বন্যা দুর্গত এলাকা হিসেবে ডিক্লেয়ার করা উচিত, তাহলে বিভিন্ন চেইন আসবে, সাপোর্ট আসবে, অবশ্যই সরকার করা উচিত। বাট মাই কোয়েশ্চেন হিয়ার, আমরা যারা প্রবাসী আছে আমরা কীভাবে ইউনাইটেডভাবে এই সিলেটকে রক্ষা করতে পারি? আবার ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক যারা শুনছেন। দেখুন, বন্যা বা সিলেট অঞ্চলে, বিশেষ করে সিলেট না, বাংলাদেশ যে ভূমিতে অবস্থিত, সমতল ভূমিতে, আপনি এটা যদি হিসাব করেন তাহলে এখানে বন্যা হবে, এটাই স্বাভাবিক। বন্যাকে আমরা রেজিস্ট করতে পারবো না। এখন এই বন্যাটাকে ম্যাক্সিমাম আমরা যতটুকু নিয়ন্ত্রণে রাখতে পারি বা যতটুকু ক্ষয়ক্ষতি আমাদের কম হয় সেটার দিকে নজর দিতে হবে। বিশেষ করে সিলেটের যে বন্যাটা, এটার জন্য অনেকগুলো কারণ দায়ী করা হয়েছে। আমি দেখলাম একটা সেমিনার হয়েছে এবং বিশেষজ্ঞরাও এই পর্যন্ত যতটুকু তারা কথা বলেছেন, তারা দায়ী করছেন মূলত অপরিকল্পিত নগরায়ন এবং যে খাল এবং ছড়াগুলো আছে যেটা পানি ধারণ করে, বা আপনার পুকুর বলেন আর বড় বড় এই জলাশয়গুলো বলেন, এগুলো সব ভরাট করে ফেলা হয়েছে, যার ফলে পানি হচ্ছে কি এখানে থাকতে পারতেছে না এবং পানিটা তখন ফ্লোটা চলে আসছে শহরের উপরেই। আর রুরাল এরিয়া তো আছেই। রুরাল এরিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার উজানে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানিগুলো নেমে আসছে। এখন এটা হচ্ছে বন্যার কারণ আমি বললাম, কিন্তু প্রতিকারের যে বিষয়টা উনি বলছেন যে সরকার, দেখুন যখন কোনো বন্যা হয় বা ন্যাচারাল ডিজাস্টারগুলো হয়, আমরা বিক্ষিপ্তভাবে দেখি যে রাজনৈতিক দলগুলা দিয়ে থাকে, সাংস্কৃতিক, সামাজিক সব ধরনের সংগঠনগুলা মানুষের জন্য যায়। আমরা প্রবাসের থেকেও আমরা টাকা পয়সা দিই, কিন্তু এখন এই সমন্বয় না থাকার কারণে, যেটা আমি নিজেও ফেস করেছি, আমরা দেখেছি, আমরা যে সময় ছাত্র রাজনীতি করতাম বা দিয়েছি, দেখা গেছে যে এক জায়গায় গিয়ে আমরা ত্রাণ দিয়েছি, একই জায়গায় বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি প্রত্যেকটা দল গিয়েছে, অর্থাৎ ত্রাণ বিতরণের সমন্বয় নেই। এটা গেল বেসরকারি পর্যায়ে, আমি বলছি। সরকারের পক্ষ থেকে যেটা দেওয়া হয় সেটা তো উনি নিজেই স্বীকার করেছেন যে বাংলাদেশে কীভাবে কতটুকু গিয়ে মানুষের কাছে পৌঁছে এটা তো আমরা বুঝি। তো এই ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে। অ্যাটলিস্ট যে মানুষগুলা বানবাসী, যারা খাবার পাচ্ছে না এই বন্যার কারণে, এই মানুষগুলোর সাথে যেন এই ধরনের আর্থিক দুর্নীতিগুলো না করা হয়, আমরা সেটাই প্রত্যাশা করবো। আর প্রবাসীদের কাছ থেকে আমি যেটা মনে করি, অনেক ক্ষেত্রে হয় কি, আমরা প্রবাস থেকে যে টাকাগুলো দেই সেটাও সঠিকভাবে ডিস্ট্রিবিউট হয় না। এই ক্ষেত্রে
আমি আমার পার্সোনাল অপিনিয়ন আমি বলছি, মনে করেন সিলেট শহরে বা সিলেট জেলায় এখন এমন কোনো গ্রাম পাওয়া যাবে না যেখানে একজন বা দুইজন প্রবাসী নেই। সেটা হতে পারে ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়া, কানাডা, যে কোনো দেশে। তা আপনি যদি আপনার গ্রামের যে মানুষগুলোর জন্য আপনার পরিবারের কাছে টাকা দেন, দিয়ে বলেন যে এই মানুষগুলো অসহায় আছে, তাদেরকে সাহায্য করে অন্তত মানে ইমার্জেন্সি টাইমে, তাই না? এই 15 দিন 20 দিন, যেহেতু শ্রমিক যে বিশেষ করে দিনমজুর যে রিক্সা চালায় মনে করেন, বা খেতে খামারে গিয়ে কাজ করে, তার জন্য তো ঘরে চাল নাই ডাল নাই, ইমিডিয়েটলি তার খাবার দরকার। আমরা এখান থেকে আপনার পরিবারকে যদি আপনি টাকাটা দেন, সে কী করবে, দেখে দেখে আপনার গ্রামে যে লোকগুলো আছে, এইভাবে আমরা কিন্তু করতে পারি। এখানে যেটা বলা হচ্ছে যে সম্মিলিতভাবে টাকা তুলে আপনি বাংলাদেশে কারো কাছে দেবেন, সেটা এটা আমাদের দুর্ভাগ্য যে এটা ওই অরিজিনালি আপনার সেই গ্রামের গরিব কৃষক গনিমিয়ার কাছে যাওয়া পর্যন্ত, বা গরিব জেলে জব্বার মিয়ার কাছে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু মাঝপথেই শেষ হয়ে যায়। এটাই সত্য, আমরা অস্বীকার করতে পারবো না। কাজেই আমি দর্শকদেরকে অনুরোধ করবো, আপনি মনে করেন আপনার গ্রামে, আমি যেমন আমার গ্রামে সত্য কথা বলতে এখন আর কাঁচা গড় নেই, তারপরেও হয়তো বা হার্ডলি 5টা ফ্যামিলি পাওয়া যাবে, বা 10টাই পাওয়া গেল যারা দিন আনে দিন খায়। হয়তো আমি মনে করি না 10টা ফ্যামিলি আছে আমার গ্রামে, সত্য কথা। এখন 10টা ফ্যামিলি যদি থাকে, আমি যদি কিছু সাহায্য করি তাহলে এই পরিবারগুলোকে দেওয়া হয়। পাশের গ্রামে যে আর কয়েকজন আছেন তারাও যদি দেন, এইভাবে অ্যাটলিস্ট যারা অতি দরিদ্র তাদের জন্য একটা ব্যবস্থা হয় বন্যার সময়। আর বন্যার প্রতিরোধের ব্যাপারে আমি বলবো যে আমরা দেখছি যে একটা আমার কাছে ভালো লেগেছে যে সাবেক মেয়র জনাব আরিফুল হক এবং বর্তমান মেয়র জনাব আনোয়ারুজ্জামান, তারা দুজনেই এক হয়ে কাজ করছে এবং এক হয়ে কথা বলছেন যে কীভাবে এটা দূর করা যায়। এবং তারা বলছেন যে সেই 1853 সালের বোধ হয় না 64 সালের একটি আইন ছিল, ব্রিটিশরা যখন শাসন করতো, ওই আইন অনুযায়ী ওইটাকে ম্যাপ ধরে তারা কী করবেন, সবগুলো জলাশয় উদ্ধার করবেন। আমি মনে করি ইফ দে ক্যান ডু দ্যাট, ইটস রিয়েলি হার্ড টাস্ক, বাট ইফ দে ক্যান ডু দ্যাট, ইটস রিয়েলি আই অ্যাপ্রিশিয়েট ইট। বাট আমি আপনাকে জাস্ট একটা কথা প্রশ্ন করতে চাই যে প্রবাসীরা আপনি যেটা বলছেন যাচ্ছে না, ধরুন আপনার বাড়ি কোথায়? জকিগঞ্জ থানায়। জকিগঞ্জে নিশ্চয়ই আপনি 5 জন লোককে চিনেন বা আপনার আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, এই 5 জনকে আপনি হেল্প করেন ডিরেক্টলি। হ্যাঁ, এটাই করা হচ্ছে, আমরা করতেছি। এইভাবে যদি করি, আমরা থার্ড পার্টি না হয়ে আমি যদি করি, এইভাবে যদি করি, আমার মনে হয় ডিরেক্ট অ্যাকশন। আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি, সত্য কথা বলতে আমি থার্ড পার্টিতে যেতে চাচ্ছি না। কারণ ওই যে একজনের প্রথমে আমি প্রসঙ্গটা আপনাকে ব্যাখ্যা করার জন্য আনছি যে প্রত্যেক গ্রামেই নট নেসেসারিলি যে একজন ব্রিটিশ থাকতে হবে, আমেরিকান আছে, কানাডার আছে, অস্ট্রেলিয়া আছে, মিডল ইস্টেরও আছে, অনেক লোক আছে। আর একটা গ্রামে আমি মনে করি না এমন কোনো অবস্থা আছে যে একেবারে খেতে পারবে না 100টা পরিবার, এরকম নাই। হ্যাঁ, এরকম নাই। আমরা তো একটু পাশে দাঁড়াই, আমার মনে হয় প্রবাস থেকে তারা চলে আসতে পারবে। সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন আপনার কাছে করতে চাচ্ছিলাম আমি সাবজেক্টে ফেরত যাওয়ার আগে। কোয়েশ্চেনটা হচ্ছে যে কেন বারবার সিলেটে বন্যা হচ্ছে? এটা নট অনলি ফর জলাশয় স্টপ হয়ে যাচ্ছে বা খাল হচ্ছে না, এটা কি ব্যারিস্টার সুমন সংসদে একটা কথা বলছেন, আপনাকে শুনছেন কিনা? সে বলছে যে কি একটা মিঠামইন রাস্তার কথা বলছে। এটা নিয়ে দেখুন, আমি এটা এখানে, আচ্ছা তাহলে আমাকে 1-2 মিনিট সময় দেন। দেখুন, প্রথমত হচ্ছে আমি বলছি যে সিলেটে বন্যা হওয়ার মূল কারণটা হচ্ছে উজানে বৃষ্টি হচ্ছে, এবং সিলেটটা পরিবেষ্টিত হচ্ছে আপনার সুরমা এবং কুশিয়ার। যদি ম্যাপটা থাকতো তাহলে বোঝাতে সুবিধা হতো। এখন এই পানিগুলো যখন আসে, আপনি পানি তো তার ন্যাচারাল ওয়েতে আসবে। এখন পানির প্রবাহ যদি কোথাও গিয়ে বাধাগ্রস্ত হয়ে যায়, তাহলে এটা বন্যার কারণ নয়, এটা বন্যার দীর্ঘসূত্রিতার কারণ। আমি নিজে একটা কথা বলেছিলাম আমার পেজে, অনেকে বলছেন যে ভাই আমরা তো আপনার কাছ থেকে অন্তত দেয় না, কারণ আপনার ভিডিওগুলো আমরা শুনি, কথাগুলো শুনি, আপনি তো অন্তত মানে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন, আপনি কীভাবে দায়ী করলেন মিঠামইন রাস্তাকে? আমি বললাম দেখুন, আপনি বন্যার কারণ যে মিঠামইন রাস্তা আমি বলছি না, আমি অত্যন্ত কেয়ারফুলি কথাগুলো বলি, সত্য কথা এটা। আমি বলছি যে বন্যার দীর্ঘস্থায়ী হওয়ার জন্য এই মিঠামইন রাস্তাটা দায়ী। কারণটা হচ্ছে পানি তার ন্যাচারাল ওয়েতে যাবে, মনে করেন সুনামগঞ্জ, নেত্রকোনার, হাওড় দিয়ে, কিশোরগঞ্জ দিয়ে, এটা তো গিয়ে বঙ্গোপসাগরে পড়ে, তাই না? এখন আপনার এই পানির প্রবাহ যেগুলো আসছে, তখন আমি অনেককে বললাম যে আপনি একজন ফোনও করছে, আমি বললাম আপনি কি দেখেছেন যে ব্রিজগুলো আছে, ঠিক যেখানে ব্রিজ আছে ওই ব্রিজের নিচে দিয়ে যে পানিটা আসছে, পানির ওই জায়গায় ফ্লোটা দেখছেন আপনি? তার মানে ওই জায়গায় দ্রুত বেগে পানির ফ্লো হওয়ার অর্থটাই হচ্ছে তার পাশে যে বাঁধটা আছে, এই বাঁধটা পানির ফ্লোটাকে রেজিস্ট করতেছে, বিপরীত মুখে চলতেছে। এখন তাহলে আপনি, এটা খুবই এক্সপেন্সিভ, কিন্তু আপনি প্রতি 1 কিলোমিটার পরপর যদি আপনি ব্রিজ দেন, হয়তো বা পানির ফ্লোটা স্বাভাবিকভাবে রাখা যাবে। তবে যারা বলছেন যে বন্যার জন্য দায়ী এই মিঠামইন রাস্তা, আমি এটা মানতে রাজি নই। বন্যার দীর্ঘস্থায়ী হওয়ার জন্য, কারণ পানি আসতেছে উজান থেকে, সেই পানিটা আসবে সিলেট শহর হয়ে, সুনামগঞ্জ হয়ে, নেত্রকোনা হয়ে, কিশোরগঞ্জ হয়ে, এটা গিয়ে আবার পড়ে যাবে। কিন্তু আপনি কী করছেন, নেত্রকোনা এই 39 কিলোমিটারের রাস্তাটা করে আপনি তার স্বাভাবিক প্রবাহটাকে
বিপরীতময় করে দিচ্ছেন বা আপনি এটাকে স্লো করে দিচ্ছেন, বিদায় বন্যাটা সিলেটে দীর্ঘস্থায়ী হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এবং সরি আমি একটা কথা বলি, হ্যাঁ যেটা করতে হবে, একটা রাস্তা যদি নির্মাণ হয়ে গেছে খুব স্বাভাবিক, হাওর অঞ্চলের মানুষের তাদেরও যোগাযোগের একটা আশা আছে। যেটা করতে হবে আমি মনে করি এখনও সম্ভব, যদিও এটা এক্সপেন্সিভ আমি আগেই বলছি, প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর অ্যাটলিস্ট, অথবা যারা ফ্লুইড ডাইনামিক্স বুঝেন, যারা ভালো পানির প্রবাহ যারা ভালো বুঝেন, এদেরকে দিয়ে একটা বিশেষজ্ঞ টিম করে যে পরিমাণ যত কিউসেক পানি মনে করেন আসে বন্যার সময়, এটার ম্যাক্সিমাম অ্যামাউন্ট কনসিডার করে সেটার থেকে আরও মনে করেন 1000 কিউসেক আপনি ধরতে পারেন যে খুব বড় ডিজাস্টার যদি হয়ে যায়, বড় বন্যা হয়ে যায়, সেটাকে আপনি বিবেচনায় এনে কতটুকু অন্তর অন্তর আপনার ব্রিজ করলে পানির প্রবাহটা বিপরীতমুখী হবে না, এটা চলে যাবে। তবে এখানে আবার ওই যদি ব্রিজ যদি আবার ওইভাবে নির্মাণ করেন রোডের বদলে বাঁশ দিয়ে, ওই ধরনের ব্রিজ দিয়ে হবে না। ব্রিজ করতে হবে আপনার প্রপার ওয়েতে, পানি যাতে নিষ্কাশন হয় এবং পানির ফ্লোটা যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, এবং প্রয়োজনে আমি যেখানে ব্রিজটা করবেন ঠিক ওই জায়গাটা মাঝখানটাকে আপনাকে একটু গভীর করতে হবে। মানে এটা কি এই সরকারের কাজ ছিল আপনি মনে করেন? ইয়েস, এই সরকারই তো করছে। মিঠামইনের রাস্তাটা তো এই সময়ই হয়েছে। এটা কি আগে ঠিক ছিল এবং বিগত সরকারের আমলে ঠিক ছিল? আই হ্যাভ নো আইডিয়া, আমি এটা বলতে পারবো না। আমি কন্ট্রোভার্সিতে যেতে যাচ্ছি, যেটা হয়ে গেছে সেটা তো ভুল হয়ে গেছে। আমাকে একটু বলুন, আমি মিঠামইন আসলে আপনি যেটা বলছেন এই সরকার, অর্থাৎ সেখানে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, উনি খুব হাওর অঞ্চলের বাড়ি। উনার বাড়িতে আগে ট্রলার, নৌকা, হেঁটে অনেক কিছু কষ্ট করে যেতে হতো এই অঞ্চলে। তিনি যখন স্পিকারও ছিলেন, তারপরে রাষ্ট্রপতি হইলেন, সেই এলাকার মানুষের আশা জাগলো, তিনি এই হাওরের উপর দিয়ে বিশাল বড় একটা প্রায় 30-35 কিলোমিটার সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, একটা রাস্তা করে ফেলছেন। তো এই রাস্তাটা প্রচুর পরিমাণে ব্রিজ দেওয়া হয়েছে। এটা একটা সৌন্দর্য বর্ধনের জন্য, দেখার জন্য মানুষ যায়। এটা আসলে মনে হয় যে সাগরের ভিতর দিয়ে একটা বিশাল বড় রাস্তা হচ্ছে। তো এটা এই সরকারের আমলও হয়েছে, এবং নুরুজ্জামান ভাই যেটা বলছিলেন সেই অঞ্চলের মানুষের আশা, তারাও তো মানে ডুবে যাচ্ছে না। এই আমি নুরুজ্জামান ভাইয়ের সাথে অনেকগুলা কথার সাথে আমার একমত। সেকেন্ড দিবেন, আমি আপনাকে বলি, না ওনাকে বলছি। এই কারণেই কিন্তু আব্দুস সামাদ আজাদ সাহেব কিন্তু সুনামগঞ্জে হাওরের মধ্যে দিয়ে কিন্তু রাস্তা করেননি, বারবার ওনাকে দোষারোপ করা হয়, যেটা সত্য কথা আমি স্বীকার করছি। কারণ আপনি হুট করে তো একটা রাস্তা বানিয়ে দিলেই হবে না, একটা রাস্তা কোটি কোটি মানুষ সমস্যায় পড়ে যায়। আমি জানি না কারা। আমাকে বলতে দেন, অনেকগুলো প্রশ্ন আপনারা শেষ করুন, ওয়াইটিং হয়ে যাবে। যে কথা বলছিলেন যে সেই এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হোক, এটাই তো চাই। উনি একটা কথা বলে গেছেন, ওনার গ্রামে 5 জন মানুষও হত দরিদ্র নাই, অথচ আমরা 20-30 বছর আগে অতি দরিদ্র মানে ধনী কয়জন ছিল সেটাই, মানে ভালো গড় বাড়ি কয়জনের ছিল সেটাই হাতে গোনা 4-5 জনের ছিল, সেটা সমস্তটা পাল্টে গেছে। ঠিক একইভাবে সেই অঞ্চলের জীবনযাত্রার মান অনেকটা উন্নত হয়েছে। মিঠামইনের ব্যাপারে ব্যারিস্টার সুমন সংসদে বলেছেন, এবং এটা নিয়ে আমিও পত্রিকায় ঘাটাঘাটি করেছি। আসলে এটাকে পুরোপুরি দোষারোপ করা ঠিক নয়। উনি যেটা বলেছেন হয়তো এটার কারণ হইতে পারে, কিন্তু আপনি মিঠামইন দেখেন, মিঠামইন প্রথমে হচ্ছে সিলেট, তারপরে সুনামগঞ্জ, তারপরে নেত্রকোনা, তারপরে কিশোরগঞ্জ, সেদিকে গেছে। কিন্তু আপনি কি নেত্রকোনাতে বন্যা হয়েছে? যদি নেত্রকোনাতে বন্যা না হয় তাইলে আপনি সেই রাস্তাকে দোষারোপ করবেন কি করে? রং কথা বলছে না, সে বলে নাই, সে বলছে এটা তদন্ত করে দেখা। সে বলছে একটা সার্ভে কমিটি তৈরি করা দরকার, যে এটার কোনো কারণ হইতে পারে কিনা। উনি মিঠামইনের কারণে উনি যেটা বলছে যে পানির স্রোত যেভাবে গড়িয়ে পড়ছে উঁচু থেকে নিচে, সেটা একটা কারণ যদি হয়ে থাকে। যেমন আমি প্রথমে এটা ভাবছিলাম যে এটা কোনো কারণ নেই, কিন্তু গত বন্যা দেখেন সিলেটে এই 2-3 সপ্তাহ আগে যে বিশাল বন্যা হয়ে গেল, সেই বন্যার পানি কিন্তু শুকাচ্ছে না। বন্যা হয়ে গেলে সিলেটে সাধারণত এক সপ্তাহের ভিতরেই মানুষ তার বাড়ি ঘরে চলে যায়, কিন্তু শুকাতে নাই। এই আবার উনি যেটা বলছিলেন বন্যার কারণ কিন্তু উপর থেকে পানি আসে, ইন্ডিয়া আছে বা আমাদের উপরের পানিগুলো নিচ দিয়ে হয়ে যায়। তো এই যে দীর্ঘমেয়াদী সময়ে পানি যাচ্ছে না, তার জন্য এই মিঠামইনের রাস্তাটা এটা বাধাগ্রস্ত করছে কিনা, সেই ব্যাপারে যদি কিছু হয়ে থাকে সরকার বাহাদুর সেখানে এটা কি ইন্ডিয়া দিচ্ছে নাকি মিঠামইন, কোনটা একটা চুজ করেন? কি মিঠামইনের কারণ হচ্ছে বন্যা নাকি ইন্ডিয়ার পানি আসে? না, ইন্ডিয়ার পানি, বন্যা তো প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশেও আমরা নদী বাঁচছিলেন তো না, বাংলাদেশ ছোটবেলা থেকে সবসময় বন্যা হয়, কিন্তু সিলেটে উপর্যপুরে এরকম বন্যা হয় খুব কম। এখন আজকে এই গত 2 দিন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেটা আগে কম ছিল।
আর চেরাপুঞ্জি তো পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টির সিলেটকে জায়গা। রক্ষা সলিউশনটা কি, সমাধানটা কি? এই সমাধান যারা বিশেষজ্ঞ আছেন, আমার মতো ক্ষুদ্র মানুষ সেটা তো তারা পারবে না। কোনো plan তো করছে না। এটা একটা বিশেষজ্ঞ লাগবে যারা ভালো করে এটা বুঝতে হবে যে কোথায় বাধাগ্রস্ত হচ্ছে, কি করলে এই বন্যা থেকে আমরা বাঁচবো। এবং সরকার অনতিবিলম্বে দরকার মনে করলে বিশ্ব থেকে ভালো বিশেষজ্ঞ নিয়ে নিয়োগ করে ধন্যবাদ, এটার ধন্যবাদ। কোন কারণগুলো সেটা বাইরে জি ধন্যবাদ, ধন্যবাদ। আমি আবারও আপনাদেরকে বলছিলাম, আমরা আমাদের অফ টপিকস অর্থাৎ আজকে সাবজেক্টে বাহির গিয়ে বলছিলাম যে সিলেট বন্যা আক্রান্ত, আসুন আমরা সবাই মিলে সিলেটের দিকে তাকাই, সিলেটকে সাপোর্ট দিই, সিলেটের যাদের প্রয়োজন। আমরা এই বিষয়ের কথা এখন বলবো না প্লিজ, না না এই বিষয়ে এখন না, অন্য দিন আমরা কথা বলবো। তাই আসুন যে মানবিক হই আমরা একটু, মানুষের জন্য এই জয় গান গাই। অর্থাৎ আমরা সবাই মিলে যদি সাপোর্ট দিই তাহলে মানুষগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে, খেতে পারবে এবং তারা তাদের স্কুল, কলেজ, মাদ্রাসাতে, ইউনিভার্সিটিতে আবার বাচ্চারা যেতে পারবে, এটা আমার বিশ্বাস। তাই আমরা যেখানে আছি সেই জায়গা থেকে সাপোর্ট দিই। চলুন আমরা আজকের বিষয়ে কথা বলি। আজকের বিষয়টা হচ্ছে আমার মনে হয় বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় ট্রেন। রাহিন, শামসুদ্দুর রহমান রাহিন, ভেরি ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় ট্রেন, কেমন লাগছে জিনিসটি? দেখেন, আবারও আপনাকে ধন্যবাদ। এটা ভারত এবং বাংলাদেশ এটা একটা একদম কাছের ভ্রাতৃত্ববোধনের আবদ্ধ। আমাদের জন্মকালীন সময়ে দাত্রীর ভূমিকা পালন করছে বলতে পারেন। ভারত আমাদের বন্ধুমাতৃক দেশ এবং আপনি শুধু ভারতকে দেখবেন কেন, আমরা যে দেশে কথা বলছি এই দেশ থেকে যদি আপনি ট্রেনে কি আপনি জার্মানি যেতে পারতেছেন না, আপনি কি ফ্রান্সে যাচ্ছেন না, ফ্রান্স হয়ে কি অন্যান্য ইউরোপে যেতে পারছেন না। আজকালকের দুনিয়াটা হচ্ছে খুবই আধুনিক দুনিয়া এবং যোগাযোগ ব্যবস্থা দ্রুত ভালো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিছুদিন আগে ভারত সফর করেছেন এবং ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে উনি বিশেষজ্ঞ দল নিয়ে গিয়েছিলেন। ওনার সাথে 10টা চুক্তি হয়েছে। 10টা কি অ্যানাউন্স হয়েছে? 10টা চুক্তি হয়েছে, আমরা পত্রিকায় দেখেছি। হ্যাঁ, 10টা চুক্তির ভিতরে একটা চুক্তি হচ্ছে যে ট্রেন বাংলাদেশ এবং ভারতের ভিতর দিয়ে আমরা ট্রেন ব্যবস্থা চালু করব। এটা আমাদের দেশের জন্য ভালো আর তাদের দেশের জন্য ভালো। আমাদের দেশ ব্যবহার করে একটা প্রশ্ন করে আপনি এটা নিয়ে কথা বলবো, কিন্তু এই যে চুক্তিগুলো হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা, ওনারা যে দুজনে চুক্তিগুলো করতেছেন, দ্যাটস গ্রেট। মেবি দেশে ভালো খারাপ, অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন, বাংলাদেশে 18 কোটি মানুষের রাইট আছে এই চুক্তিগুলো জানো, আছে না? অফকোর্স কোথাও কি আপনি পাইছেন চুক্তিগুলো? কি আর বলতে পারবেন? চুক্তিগুলো 10টা চুক্তি পত্রিকাতে আমি বলতে পারবো না, আমি মুখস্থ করি নাই। 10টা চুক্তি হয়েছে এবং কি কি চুক্তি হয়েছে, তিস্তা চুক্তির একটা পরামর্শ হয়েছে। আমি মিডিয়াতে পাইনি, আমি পাইনি 10টা চুক্তির পুরোপুরি না। এর আগেও আপনি বলতে পারেন 10টা চুক্তির বৃহৎ ব্যাখ্যা পত্রিকাগুলোতে আসে। একটা চুক্তির কথা আমরা পাইছি, সেটা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে। না, 10টা চুক্তির একটা চুক্তি, কিন্তু এটা আপনি যদি এখন আপনি সার্চ করেন 10টা চুক্তি আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আপনি একটু সার্চ করেন, আপনি সার্চ করেন ভারতের সাথে কি 10টা চুক্তি হয়েছে, একটা সার্চ করলে পেয়ে যাবেন। সময়ের ব্যাপার। এবং একটা চুক্তি তিস্তার পানি নিয়েও একটা চুক্তির ব্যাপারেও আলোচনা হয়েছে এবং কিছুদিনের ভিতরে ভারতীয় বিশেষজ্ঞ দল সেখানে আসবে। আইসা তারা এই যে চুক্তিগুলো বড় বড় চুক্তি হয় সেই চুক্তিগুলোই মানুষ আলোচনা করে। আর বিরোধী দল যারা আছেন তারা কিভাবে তাদের আন্দোলনকে চাঙ্গা করা যায়, যে চুক্তির কথা বললে মানুষ খাইব, মানুষের বিরুদ্ধে সরকারি দলের না, বিরোধী দল কন্টিনিউ বলে যাচ্ছেন। যারা বিরোধিতা করেন তারা আপনি পত্রিকা হয়তো আপনি অনলাইনে সবগুলোতেই তো মির্জা ফখরুল সহ আপনার এই যে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতীয় ট্রেন চলবে, এটা নিয়ে কোন পত্রিকা নিউজ করে নাই বলেন? পত্রিকা তো করেছে এবং বিরোধী দল কোন বিরোধী দল এইসব কথা বলেন না। আপনি কি এটাকে সবাই বলছেন, এটাকে আপনি লজিক্যাল মনে করেন? অবশ্যই লজিক্যাল। বাংলাদেশের আপনি কেন আমি আচ্ছা আমাকে বলেন তো, আমাদের উত্তরবঙ্গে আমাদের অনেক জায়গায় আমরা দেখি যে আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে তো এখন রাস্তা আছে। আমি এটা লজিক্যাল হবে না। আমি এগ্রি করি আপনার কথাটার সাথে, আমি এগ্রি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমি প্রথমেই বলছিলাম। কিন্তু আপনার কি ফেলানির লাশের কথা মনে আছে, ওই যে তার কাটাতে ঝুলেছিল? ভুলেন নাই মনে? এটা পত্রিকায় দেখেছি, শুনেছি এবং ছিল নাকি সাজানো নাটক ছিল? আমি বলে যাই, শুধু এটা নয় তো, আমি বলে ভারতের যে আমাদের বর্ডারগুলোতে ফেলানির লাশ না, শত মানুষ মারা গেছে, মারা যাবে, ওইটা সমাধান করতে পারে না। এটা সমাধান আমার মনে হয় এই যে চুক্তিগুলো বর্ডার
কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ইউরোপের দেশগুলোতে তো বর্ডারের এরকম কোনো কিছুই নাই। কোন জায়গায় না? আপনি কি ইউকেতে? আপনি ইউকেন না নাকি? আমি ইউকেতে, ভিজিট ভিসা। কিন্তু আমি ইউকেতে কোথায় নাই? ইউকেতে কি আপনি কোথায় যেতে পারবেন? ইউকেতে কোথায় যেতে আপনি ইউকে বর্ডার থেকে বলতে হবে কোথায় বর্ডার নেই? আমাকে ইউকে এই কিছুদিন থেকে ইউকে যখন ব্রেক্সিট হয়ে তাহলে আলাদা হয়েছে। হ্যাঁ, ব্রেক্সিট না হইলে তো ভাই তখন তো ব্রেক্সিট ছিল না। বাংলাদেশের ভারতের মধ্যে কি বাংলাদেশ ব্রেক্সিট হইছে বলে একটা লোক রে ভারতের একটা লোক বলেন এখনো ইউরোপের ভিতরে একটা ভিসা নিলে আপনি 27টা দেশ ঘুরতে পারবেন। বিকজ দে হ্যাভ ইন্টারনাল রিলেশন। না, এই যে রিলেশন তাদের ভিতরে একটা, তাদের যে 27টা দেশের ভিতরে একটা চুক্তি আছে। হ্যাঁ, আমাদের কি ইন্ডিয়ার সাথে চুক্তি আছে? আমাদের করতে হবে। আছে নাকি? আমি করলে খারাপ কি আছে নাকি? না, আমি বলছি তাহলে বর্ডারে কথা আসলো এই তো চুক্তি হচ্ছে। এই তো এই যখন আপনি বলে দিবেন আমি মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটাকে আপনি লজিক্যাল মনে করেন কিনা যে ভারত ইউরোপ এবং ইউকের মধ্যে কোনো বর্ডার নেই বলছে না, কিন্তু ইউরোপের দেশগুলোর মধ্যে বর্ডার নেই। আমার ইমিগ্রেশনের যে বর্ডারগুলো মানুষ মারা যাচ্ছে কেন? না, ইউরোপের মধ্যে নাই, এটা বলছেন উনি। আমার প্রশ্ন আপনার কাছে হচ্ছে যে কালকে আপনি ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী যে ইন্ডিয়ার সাথে আমাদের ইমিগ্রেশন রিলেশনটা হবে, দেয়ার ইজ নো ভিসা সিস্টেম। আমি একটু বলে দিই, যে কেউ রাহিন সাহেব যাইতে পারবে, আতাউল্লাহ ফারুক যাইতে পারবে, নুরুজ্জামান সাহেব যাইতে পারবে। এই পলিসি যদি করে দেওয়া হয় তাহলে ওই জন্য আমাদের বাউন্ডারি দরকারও নেই ইন এ সেন্সে, কিন্তু স্টিল আই নিড ভিসা এজ এ বাংলাদেশি। আমি আপনাকে বলি, আপনি এক বাই এক যাইতে হবে। বাংলাদেশের এবং ইন্ডিয়ার যে আমাদের ভৌগোলিক অবস্থান এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থা, না আমাদের জনগণের যে আইডেন্টিফিকেশন, এগুলো অতীতে মোটেই ছিল না। আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সরকার, আপনি দেখেন 18 কোটি মানুষের হাতে আইডেন্টি কার্ড দিয়ে দিয়েছে এবং ইন্ডিয়াতে আপনার নাই, আপনার হবে, সিস্টেমে আছে, সিস্টেমে পড়ে গেলে আপনি পাবেন, সবাই পাবে, পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। হয়তো আইনগত জটিলতার জন্য পাচ্ছেন না, আপনি বিদেশে আছেন পাচ্ছেন না, আপনার জন্ম নিবন্ধন নাই, পাসপোর্ট নাই, পাচ্ছেন না, সব থাকলে আপনি পাবেন। হাই কমিশন দেখ, আপনি অ্যাপ্লাই করতে তো হবে, নাই তো সিস্টেমই নেই, অ্যাপ্লাই করব কিভাবে? না, অ্যাপ্লাই করার নতুন সিস্টেম আছে, মানুষ এখান থেকে আইডি কার্ড পেয়ে গেছে এখান থেকে, হ্যাঁ রিসেন্টলি করছে, রিসেন্টলি করছে, আস্তে আস্তে। ইউরোপ হচ্ছে আমাদের দেশ থেকে 100 বছর আগের থেকে উন্নত দেশ, তাদের প্রত্যেকেরই আইডি আছে, ব্রিটিশ সিটিজেনশিপ বললেই সব পেয়ে যায়। তখন আমাদের এই দেশে আইডেন্টিটি ছিল না। আমাদের দেশে কেউ বলতো 17 কোটি মানুষ, কেউ বলতো 18 কোটি মানুষ। আমাদের বিএনপির আমলে 1 কোটি 20 লাখ ভোটার জাল রেজিস্টার্ড করে ফেললো। এই যে আইডেন্টিটির অভাব ছিল, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনি ধন্যবাদ দিতে হবে এই সরকারকে যে মানুষের হাতে আছে আইডেন্টি দিছে এবং আইডেন্টি কাজ করতেছে। আপনি আইডি ছাড়া বাংলাদেশে কোনো কাজ করতে পারবেন না, জায়গা রেজিস্ট্রি করতে পারবেন না, ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারতেছেন না। এই যে আইডেন্টি যখন, এবং ইন্ডিয়াতেও একইভাবে, ইন্ডিয়াতেও আইডি ছিল না, ইন্ডিয়াতে এখন আইডি হয়ে গেছে। এই আইডি যখন হচ্ছে, মানুষ এখন রেকটিফাই করা সহজেই আপনি শনাক্ত করতে পারতেছেন যে আপনি বাংলাদেশি নাগরিক। তখন এই প্রথম ধাপটা শেষ হয়েছে। ইমিগ্রেশনের দেখবেন ওই যে ট্রেন ব্যবস্থাটা চালু হবে, মানুষ আইডি দেখলেই বর্ডারটা আস্তে আস্তে ইউরোপের মতো বর্ডার কি, আপনি কি ফ্রান্সের বর্ডার, জার্মানির বর্ডার তারা তুলে ফেলছে। তারা একটা ভিসা দিয়ে সব দেশ যেতে পারে, এর মানে কি পর্তুগাল আর এই পাশের দেশ কি স্পেন, তাদের কি বর্ডার নাই? বর্ডার আছে, আলটিমেটলি তাদের বর্ডার আছে, কিন্তু মানুষ যাতায়াতের ক্ষেত্রে না, স্বাভাবিক মানুষের যাতায়াতের ক্ষেত্রে আপনি কেউ অনুভব করতে পারতেছে না যে এখানে বর্ডার কাজ করতেছে। এই যে আইডেন্টিফাই হচ্ছে, আমার মনে হয় দেশ যদি এইভাবে সামনে এগিয়ে যায়, এই সরকার যদি ভালো কাজ করে, দুই দেশ মিলে যদি কাজ করে, তাহলে সাউথ এশিয়ার দেশগুলোর ভিতরে আইডেন্টিফিকেশন হবে, মানুষ উন্নত হবে। বর্ডারের যে ফেলানির লাশ বলতেছেন, লাশগুলো আমরা চাই না তো একটা মানুষও মরুক। সেটা বিএনপির আমলে হয়েছে, এরশাদের আমলে, দেশ স্বাধীন হওয়ার পর হচ্ছে। এই আইডেন্টিফিকেশন এবং মানুষ বর্ডার ক্রস করতে পারতেছে, তখন দেখবে যে ইজিলি ক্রস করা যায়, তখন সে কেন সে এই জায়গায় আমরা আমার উন্নত জিনিস আপনাকে আমি বলি। তার মানে ইন্ডিয়ার এই যে ট্রেন ব্যবস্থাটা বললেন, এটা বলছেন লাভজনক। এটা শুনে ইন্ডিয়া ট্রেন আমাদের দেশে আসবে, এসে তারা এদিক থেকে এসে ওদিকে আমাদেরটা শুধু আমাদের তথ্যমন্ত্রী গতকালকে ইনফরমেশন করেছেন, আমাদের ট্রেন শুধু ইয়েতে না, ইন্ডিয়ার ভিতরে না, ইন্ডিয়ার ভিতর দিয়ে আমরা নেপাল হয়ে ভুটান হয়ে নেপাল আমরা যাব।
আমাদের ট্রেন নেপাল যাবে, তাদের ট্রেন আমাদের এখানে আসবে, এবং আমাদের বর্ডারে যখন তারা ট্রেন ক্রস করবে, এই ট্রেন বাংলাদেশের ভিতরে যতক্ষণ চলবে বাংলাদেশ সরকার সব কিছু নিয়ন্ত্রণ করবে। অনেকেই বলেছেন আগ্নেয়াস্ত্র সহ কিছু নিয়ে আসবে, এইসব নিয়ে আসবে, কিচ্ছু করতে পারবে না, কারণ আমাদের ট্রেনগুলো যখন ইন্ডিয়ার ভিতরে যাবে ইন্ডিয়ার সরকার এটা নিয়ে 1000 কোশ্চেন আছে, একটু করেন নুরুজ্জামান সাহেব। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যে আমাদের বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতীয় ট্রেন যাবে? আই ডোন্ট হ্যাভ এনি আর্গুমেন্ট অ্যাবাউট ইট, বাট মাই কোয়েশ্চেন ইজ সিকিউরিটি রিজনে অথবা দেশের সার্বভৌমত্ব রিজনে কতটুকু যুক্তিযুক্ত? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমি আশা করবো যে আমি যখন কথা বলবো মাঝখানে ডিস্টার্ব করবেন না। আপনার যদি কিছু থাকে আপনি লিখে রাখবেন, তারপরে হ্যাঁ এটাই সুন্দর, আপনার বলে আমি বলিনি। প্রথমে ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সম্মানিত দর্শক, আপনারা যারা রাত জেগে দেখছেন। চুক্তি বিশ্বায়নের যুগে যে কোনো রাষ্ট্রের তার পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, চুক্তি হতেই পারে। কিন্তু এই চুক্তিগুলো কেন আমাদেরকে শঙ্কার জন্ম দিচ্ছে, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা সেটাই আমি ব্যাখ্যা করার চেষ্টা করব প্রথমে, এবং কেনই বা এই শঙ্কার প্রশ্নটা আসছে। আমি একটু যদি আপনাকে বলি যে সান মারিনো একটি স্বাধীন দেশ, মাত্র 61 বর্গ কিলোমিটার। ভ্যাটিকান সিটির আয়তন হচ্ছে মাত্র 0.5 আধা কিলোমিটার বর্গ কিলোমিটার, যেটা ইটালির মধ্যে মাঝখানে, ম্যাপের মাঝখানে আছে। কিন্তু মোনাকো নামে আরেকটি ধনী রাষ্ট্র আছে মাত্র 2 বর্গ কিলোমিটার, তার 3 পাশে আছে ফ্রান্স এবং এক পাশে ভূমধ্যসাগর। লুক্সেমবার্গ জার্মানি, ফ্রান্স এবং বেলজিয়ামের মাঝখানে অত্যন্ত ধনী ছুটে চুক্তি নেন আপনি, যেটার লুক্সেমবার্গের আয়তন হচ্ছে 2586 বর্গ কিলোমিটার। এইভাবে থাকতেই পারে যে কোনো ছোট রাষ্ট্র তার স্বাধীন অস্তিত্ব নিয়ে। শঙ্কাটা কেন ভারতেরকে নিয়ে? কারণ ভারত আমাদের চারপাশে আছে এবং এক পাশে আছে বঙ্গোপসাগর, ছোটো একটা অংশ আছে আমাদের মায়ানমারের সাথে। প্রশ্নটা হচ্ছে, আমি আপনাকে ভারতের হিস্ট্রিটা একটু স্মরণ করিয়ে দিই। হায়দ্রাবাদ, গো ব্যাক 80 ইয়ার, আর 80 বছর পূর্বে হায়দ্রাবাদের চারপাশে ভারত ছিল, কিন্তু ভারতকে তারা কী করে দখল করে নেয় এবং ভারতের মানচিত্রে একটা দেশ করে ফেলে, জোর করে দখল করে নেয়। এই ভারত কি করেছে, তারপর সিকিমকে দখল করেছে। সিকিমের আয়তন হচ্ছে 7100 বর্গ কিলোমিটার, তারা গিলে খেয়ে ফেলছে কেরা? ভারত। কাশ্মীরের স্বায়ত্তশাসন এই ভারত বাতিল করে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে হু ইজ নেক্সট? হু ইজ নেক্সট? আমি শঙ্কিত হয়েই বলছি বাংলাদেশ। আমি ব্যাখ্যা করি তাহলে কীভাবে। আপনারা যদি আমি এই মানচিত্রটা আমি দেখাই, দর্শক যদি সম্ভব হয় আপনারা মানচিত্র বাংলাদেশ এবং ভারতের মানচিত্র দেখেন। এখানে দেখেন, এইটা দেখেন বাংলাদেশের মানচিত্র, আর এইটা হচ্ছে নেপাল, এইটা হচ্ছে ভুটান। এই যে এখানে একটা চিকেন নেক আছে, মাত্র 18 থেকে 22 কিলোমিটার বা 25 কিলোমিটার আমি ধরে নিলাম সর্বোচ্চটা। ভারতের সাথে সবসময় চায়নার একটা সংঘাত লেগেই আছে। যে কোনো সময় চায়নার সাথে তার সংঘাত যদি লেগেই যায়, এবং চায়না যদি কোনো কারণে এসে এই 20 কিলোমিটার জায়গা কিন্তু দখল করে নেয়, ক্যাপচার করে ফেলে, তাহলে এই যে দেখেন গৌহাটি সহ ইন্ডিয়ার এই যে পার্টটা কমপ্লিটলি ডিটাচ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ইন্ডিয়া কিছু করার থাকবে না, এবং চায়নার মতো শক্তির সাথে আপনি সংঘাত করে পারবেনও না এত সহজে। এটাই হচ্ছে ভারতের সবচেয়ে বড় শঙ্কা। সেই কারণে, এবং এই যে দেখেন, এই যে বাংলাদেশের মধ্যে দিয়ে যদি এইখান থেকে এইদিকে আসে, এখন আসে সেই বাংলাদেশের কথা কেন আসছে, চুক্তির সংখ্যাটা আমাদের কেন? বাংলাদেশের সেই কলকাতার ওই অঞ্চল থেকে যদি আসামের ত্রিপুরা এখানে আসে, তাকে অতিক্রম করতে হয় প্রায় 284 কিলোমিটার, রাইট? সরাসরি যদি স্ট্রেট লাইন বাংলাদেশের মাঝখান দিয়ে যায় 284 কিলোমিটার, কিন্তু তাকে ওই পশ্চিমবঙ্গ থেকে তার ওই ত্রিপুরায় আসতে, ওই যে 7 সিস্টার বায়া হয়ে আসতে, তার দূরত্ব হচ্ছে প্রায় 1190 বা 80 কিলোমিটার। অর্থাৎ তার 3/4 দূরত্ব কমে যাচ্ছে। ফলে তার অভ্যন্তরে তার পরিবহনের জন্য, তার মালামাল দেওয়ার জন্য বা সামরিক অস্ত্র দেওয়ার জন্য তার সময়টা কমে যাচ্ছে, বিধায় তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে গেলে। হ্যাঁ, বাংলাদেশের ভিতর দিয়ে গেলে সেই কারণে তাদের অতিরিক্ত খরচ হচ্ছে ওইদিকে গেলে। এই কারণেই বাংলাদেশের সাথে তারা, বাংলাদেশের বেনিফিট কি? হ্যাঁ, এখন আসেন বাংলাদেশের বেনিফিটটা কি, আমি শেষ করি, একটা করে আসবো আমি। এখন বাংলাদেশের সাথে এই চুক্তিতে শঙ্কাটা এই কারণেই জন্ম নিয়েছে যে 7 সিস্টারে তারা খাদ্যদ্রব্য পাঠাতে চাচ্ছে, সেই 7 সিস্টার কিন্তু তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে, এবং সেখানে উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যে সবসময় সংঘাত লেগেই আছে এবং তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে। যদি ইন্ডিয়ার সাথে এই চুক্তির ফলে ইন্ডিয়া এখানে মালবাহী
পণ্যবাহী ট্রেন না পাঠিয়ে এটার ভিতর দিয়ে যদি অস্ত্র পাঠায়, খুব সঙ্গত কারণেই সেই যে উলফা সহ সেই যে উপজাতি গোষ্ঠীগুলো বা সন্ত্রাসী গোষ্ঠীগুলো তারা খেপে যাবে, মনে করবে যে আমাদের বিরুদ্ধে বাংলাদেশ ইজ গিভিং দেয়ার স্পেস টু ইউজ দ্য আর্মস এগেনস্ট আস, এগেনস্ট আওয়ার সভারেন্টি, এগেনস্ট আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তারা কিন্তু খেপে যাবে, যার ফলে বাংলাদেশের সীমান্তে আপনার কী হতে পারে, সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়তে পারে। সেটা বাংলাদেশের নিরাপত্তার জন্য নিঃসন্দেহে হুমকি স্বরূপ, এবং এটা অতীতে হয়েছে, আমরা দেখেছি অনেকবার সেটা হয়েছে। এইটা করতে গিয়ে ভারত আমাদের ভূমি ব্যবহার করছে। আমি চুক্তির ত্রুটিপূর্ণ দিকগুলোতে আসছি পড়ে। এখানে অনেকে বলছেন যে একাত্তরে আমাদের মানে কৃতজ্ঞতা দেখানোর উচিত আমাদের, যে ভারত আমাদের সাহায্য করেছে। দেখুন, এই কথাটা আমি অ্যাটলিস্ট 50টি চ্যানেলে বলেন আর জায়গায় বলেন আর টকশোতে বলেছি। ইন্ডিয়া আমাদেরকে 71 সালে সাহায্য করে নাই, পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে ইন্ডিয়া তার পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানকে দুর্বল করার জন্য, এবং তার ওই যে চিকেন নেকের একটা বই আছে, এইটা থেকে বাংলাদেশকে একসময় তারা তাদের পলিটিক্যাল এবং জিওগ্রাফিক্যাল ইনফ্লুয়েন্সে যদি নিয়ে আসতে পারে, দখল আমি শব্দটা আনছি না, ইনফ্লুয়েন্সে যদি নিয়ে আসতে পারে এবং তাদের অনুগত একটি সরকার যদি ক্ষমতায় রাখতে পারে, যেটা বর্তমান শেখ হাসিনা ওয়াজিদ এবং হাসিনা মুজিব পরিবারের মাধ্যমেই খুব ভালোভাবেই হচ্ছে, তাহলে তাদের সুবিধাগুলো আদায় করতে খুব মানে ব্যাগ পেতে হবে না, বিদায় তারা এই কাজটা করছে এবং এই চুক্তিটা করছে। এখন আসেন, আপনার এই চুক্তির কেন এই নিরাপত্তা ইস্যুটা চুক্তির সাথে সম্পর্কিত, সেই চুক্তিতে আপনার সেকশন 4(1) বলা হচ্ছে, বা সেকশন যাই হোক, আমি আপনার অনেকগুলো ত্রুটিপূর্ণ দিক আছে, আমি প্রধান 3টা ত্রুটিপূর্ণ মানে দুর্বল দিকগুলো আমি তুলে ধরবো। এক, বাংলাদেশ অথরিটি হ্যাজ নো ফিজিক্যাল ইন্সপেকশন রাইট হোয়াটসএভার। আমরা পণ্য দেবো, আমি প্লিজ পণ্য দেবো না সামরিক অস্ত্র দেবো, এখানে কোনো ফিজিক্যাল ইন্সপেকশন রাইট নেই বাংলাদেশে। দিস ইজ কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। কোথায় পাইছেন উনি? আপনি দেখেন বিবিসির যে অ্যানালাইসিস আছে ওইখানে ক্লিয়ারলি তারা জায়গায় এই 10টা চুক্তির পুরো জায়গায় আমি আগে বলছি আপনাকে প্লিজ। হ্যাঁ, উনি শেষ করেন। সেকেন্ড হচ্ছে সেকশন 5(1) বলা হচ্ছে, ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট ইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, দ্য ইন্ডিয়াস ইন্টারেস্ট উইল অনলি প্রিভেল। আমি আবার বলি, ইফ দেয়ার ইজ এনি conflict in between India and Bangladesh, the only Indian interest will prevail. That is completely and the biggest weak point of this contract. তারপরে আসেন, no custom, excise and levy Bangladesh will receive, only administrative charge. আমি আবার বলছি, আমি বুঝিনি, আবার কথাটা বলেন। no custom, tax or VAT on the profit, না সহজ কথা, levy, right? Only administrative charge Bangladesh will receive. এখানে আমাদের শঙ্কার জায়গাটা, আমি আসছি কিভাবে। আপনারা জানেন যে আরেকটা চুক্তি হয়েছিল ভারত এই বাংলাদেশের সাথে নেপাল এবং ভুটানে 1976 এবং 1984 সালে। সেই চুক্তি হওয়ার ফলে খুব সঙ্গত কারণে আমাকে যদি নেপাল যেতে হয়, সেই চিকেন নেক ব্যবহার করেই আমাকে যেতে হচ্ছে। ভারত তার এটা ব্যবহার করতে আমাদেরকে পারমিশন দেয়নি। ভারত আমাকে দেয়নি, আমি কেন তাকে দেবো? আমি ছোট হলেও তো আমার তো একটা সভারেন্টি আছে, আমার অস্তিত্ব আছে, আমি স্বাধীন দেশ। এখন তারা দেয়নি বলে সেই চুক্তি আলোর মুখ দেখেনি। ইন্ডিয়ার সাথে 2010 সালে আরেকটি চুক্তি হয়, আপনার বন্দর চুক্তি। বলা হয়েছিল ওইখানে বাংলাদেশ বছরে $25 মিলিয়ন ইনকাম করতে পারবে। শেষমেশ কাজের কাজ ওই যে মূলা দরিয়ে দেওয়া, বুঝেন তো, মূলা দরিয়ে বাংলাদেশে দেওয়া হলো টন প্রতি টনে আপনাকে দেবে মাত্র 300 টাকা, 1 মিলিয়ন হয় না। আচ্ছা, অনেকগুলো ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আপনি কথা বলছেন। আমি এই বিষয়ে একটু অ্যানালাইসিস করবো, তার আগে আমি একটু কলার সাথে কথা বলে আসি। আমি আসবো আপনার সাথে, আবার আসবো। কলা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। মোহাম্মদ শফিকুল আলম কুরাইশ, ফারুক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ শফিক ভাই। জি জি, আমি বিএনপির ভাই সম্পূর্ণ কথার জবাব দিলাম। আমি একজন সৈনিক, নাম পলাশি টু ওয়েস্টমিনিস্টার। বর্তমানে যুগে যে জলবায়ু পরিবর্তন হলো, ইউনাইটেড নেশনে তারা চিলে করে আমরা যে পলাশি টু ওয়েস্টমিনিস্টার মেপ বানাও, আর এই যে ভারতে মানতে হইব, ভারতে পাকিস্তানের লোকে মানতে হইব, আমরা লোকে মানতে হইব, আমরাও ইন্ডিয়ার কথা মানতে হইব। একটা জলবায়ু পরিবর্তন, এখানে সিকিউরিটি কাউন্সিলের যে একটা রুল আছে, রুল অফ ল আছে, রুল অফ ল হইল মেইন ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা আজকের বিষয়ে কথা বলবো। সম্মানিত কলা, যারা কল করছেন, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আসবো নুরুজ্জামান সাহেব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা আসলে এটা ডিফেক্টও যেতে চাই, যে কথাটাই উনি একটু এক্সপ্লেইন করছেন, যে কার ইন্টারেস্ট কতটুকু থাকবে, সেখানে
কাস্টমস ফি থাকবে কিনা, কার্গো ফি থাকবে কিনা, সেখানে আমাদের প্রফিটটা কি, অর্থাৎ আমরা বলতে বুঝাচ্ছি বাংলাদেশের প্রফিটটা কি। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আমার তো একটা কথা ছিল জি। এখানে আওয়ামী লীগের ভাইয়ের প্রতি। জি শেখ হাসিনা যান ভরা সুটকেস নিয়ে আসেন তো খালি হাতে, এইটা ওনার নিয়ম। যতক্ষণ গেছেন উনি দিয়ে আসছেন, কিন্তু খালি হাতে সবসময় আসেন, আমরা যেটা দেখি। সুতরাং এটা নতুন কিছুই না। আমাদের যে ধরেন যে 2-3টা নদী আছে, ওইটারও তো কোনো সমাধান দিয়ে আসতে পারলেন না। সুতরাং উনি যে বাংলাদেশের জন্য ভাবতেছেন, এইটা তো আমার কাছে ইয়ে মনে হচ্ছে। মানে বাট আমি দেখেন, এই যে ট্রেনের ব্যবস্থা আমাদের দেশের উপরে দিয়ে দিল, হ্যাঁ, এইটার বদলতে আমরা কি পেলাম? কিছু পাইছি? আচ্ছা, আমরা কি পেলাম? এই যে আজকে যে বর্ষা মৌসুমে দেখেন ইন্ডিয়া যে ওদের নদী নালার সবকিছু ছেড়ে দেয় বাংলাদেশের উপর, এইটা তো একটু স্টপ করার জন্য আমরা তো প্রতিবাদ করতে পারতাম। এখানে কি প্রতিবাদ করতে পারছেন উনি? দ্বিতীয়ত হচ্ছে এই যে আওয়ামী লীগের বাইরে বলছেন যে আইডি কার্ড নাকি কি দিয়ে, আজকালকে দেখেন যদি আইডি না থাকে একজন মানুষ হসপিটালে ভর্তি হইতে পারতেছে। ওইটা কতটুকু আমাদের জন্য ভালো নিয়ে আসতেছে, কতটুকু মন্দ নিয়ে আসতেছে, এটা উনি বুঝবেন। আর এতই যদি নিয়ে হয়ে থাকে, আপনি যে প্রশ্নটা করছেন যে আমাদের আইডি কোথায়, দেখেন আমি বাংলাদেশি, আমি বাংলাদেশ ভালোবাসি, হ্যাঁ, আমরা সবসময় যাই, আমরা সবসময় যাই। ওইখানে যে আমাদের নো রিকোয়ার্ড ভিসাতে 35টা পাউন্ড দিতে হয়, এইটা কেন ওনারা তুলতেছেন? এটা কেন দিতে হবে? আমি যেহেতু বাংলাদেশি, অলরেডি আমি বাংলাদেশি সিটিজেন, নো ভিসা why do I have to pay no visa request to go বাংলাদেশ? এমনিই তো দেখেন টিকেটের পয়সা কত। না বুঝতে পারছি। এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, নো ভিসা ফি যেটা কেন দিতে হয়, এটা অবশ্যই একটা এক্সপ্লেনেশন থাকবে হাই কমিশন থেকে। বাট আপনার কাছে প্রশ্ন করে আমি আরেকজন করা যাব, আপনি যে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ট্রেন চলাচল করবে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এইটা তো বললাম না আমি, যে উনি তো যান ভরার সুটকেস নিয়ে আসেন খালি হাতে, এইটা জানি না উনি। জি, আপনাকে ধন্যবাদ যে আপনি বলছেন আমরা কি পেলাম। অবশ্যই রাহিন সাহেব এটা নোট করছেন যে আসলে আমরা কি পেলাম, যে ভারতের ট্রেন আমাদের দেশের ভূখণ্ডে চলবে, এবং যেটা জামান সাহেব এক্সপ্লেন করলেন যে 100 মাইলকে কভার করার জন্য সেটা হচ্ছে, এবং 3টা পয়েন্ট উনি এক্সপ্লেন করছেন। বাট আমরা কি পেলাম? পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ফারুক ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আপনাকে চমৎকার লাগতেছে আজকে আপনার। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আমি তো ভয় পেয়ে গেছি আজকে আপনার টপিক দেখে ভাই। কেন ভাই? আপনি যে টপিকটা রাখছেন, আমার মনে হয়েছে ভারতকে আবার আক্রমণ করলো নাকি ভাই বাংলাদেশে। বাংলাদেশের ভূখণ্ডে ভারতের ট্রেন, ওইটা কিভাবে রাখলেন ভাই? আমি বুঝতে পারলাম না, আমি তো ভয় পাইছি রীতিমতো। ওই যে একটা কথা আছে না, আমার বিএনপির ভাইয়ের কাছে একটা প্রথমে প্রশ্ন, আমরা কি করি? আমরা ভুলে যাই যে একটা শব্দ আছে ইংরেজিতে, রিজনের কানেক্টিভিটি। আমরা যে দেশে আছি, ওই দেশে একটা চুক্তি হয়েছে, কার সাথে? ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। আমরা বের হয়ে গেছি ফারুক ভাই, এর পাশে কি আমরা দিতেছি না এখন? আপনি বলেন। এখন কথা হচ্ছে ভাই, ভারত অনেক আগে আমাদের দেশ বিক্রি করে ফেলছে। এটা তো বিএনপির স্লোগানই ছিল নির্বাচনের সময়, আপনিও জানেন আমিও জানি। 2টা স্লোগান ছিল বিএনপি, একটা ছিল ভারত আসলে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে মসজিদে উলুধ্বনি শোনা যাবে। ওইগুলা কিন্তু বিএনপির সবচেয়ে বড় হাতিয়ার ছিল নির্বাচনে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বিএনপি ভালো করে জানতো কংগ্রেসের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। বিশেষ করে আমরা সবাই জানি ইন্দিরা গান্ধীর সাথে, আমাদের স্বাধীনতার যুদ্ধের সাথে বঙ্গবন্ধুর সাথে অত্যন্ত কি সম্পর্ক বলবো, যে উনি যদি ইন্টারন্যাশনালি উনি গ্লোবাল পার্সপেক্টিভে যদি উনি কাজ না করতে, বাংলাদেশের স্বাধীনতা অনেক পিছিয়ে থাকতে পারত। উনি আমাদের অনেক ভূমিকা। আমরা আজকের বিষয়ে চলে আসি ভাই। আমি প্রশ্ন করতে চাচ্ছি বিএনপির ভাইয়ের কাছে, 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসলো, বাংলাদেশে মিষ্টিকে বিতরণ করছিল ফারুক ভাই, ওনাকে জিজ্ঞেস করেন আপনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ওই রোববার ছিল, ফুল নিয়ে গেছিল ভারত হাই কমিশনে, গিয়ে দেখে ভারত হাই কমিশন বন্ধ হয়ে গেছে। দুঃখের বিষয়। এখন আসেন আপনি আজকের ব্যাপারটা হচ্ছে কি, এখন পর্যন্ত চুক্তি কিন্তু হয় নাই। কালকে কিন্তু মাননীয় তথ্যমন্ত্রী জনাব আরাফাত সাহেব প্রত্যেকটা জিনিস
পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছেন। আপনি সাংবাদিক, আপনাকে বলবো না উনি কিভাবে বলেন 10টা চুক্তি। আমি কিন্তু এখন আমরাও কিছু পড়ালেখা করি, আমি দেখলাম ওইটাতে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে সমঝোতা, এখন পর্যন্ত ফাইনাল চুক্তি কিছুই হয় নাই। আর ভারত নিয়ে যাচ্ছে আমার ওনার কাছে একটা প্রশ্ন, গঙ্গা চুক্তি আওয়ামী লীগ 30 বছরের জন্য করছিল ফারুক ভাই, আপনিও জানেন আমিও জানি। বিএনপি যখন ক্ষমতায় ছিল, খালেদা জিয়া যখন গেলেন ভারতে আইসা নামলেন। আচ্ছা 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 আমি আপনাকে একটু হোল্ড করি, আমি আপনাকে একটু হোল্ড করি। আপনি যেহেতু পড়াশোনা করেন আমি জানি। আচ্ছা, সমঝোতা আপনি বলছেন সমঝোতা হয়েছে, চুক্তি হয় নাই। এখানে কি আরাফাত সাহেব গতকালকের প্রেস কনফারেন্সে কোথাও কি বলেছেন যে মেবি চুক্তি নাও সাইন হইতে পারে, অর্থাৎ বাংলাদেশ দিয়ে ভারতের ট্রেন নাও যেতে পারে? এই ধরনের কোনো আভাস কি আপনি পেয়েছেন? অর্থাৎ সমঝোতা চুক্তির আগে কিন্তু সমঝোতা হয়, যে অর্থাৎ আমার সাথে আপনার কনভারসেশন হচ্ছে, দ্য কনভারসেশন হচ্ছে যে আপনি আমাকে 5 পাউন্ড দিবেন, বিনিময়ে আমি আপনাকে এই কাপটা দেব, এবং এরপরে আমরা কন্ট্রাক্টে সাইন করব, অর্থাৎ চুক্তিতে সাইন করব। এখন কালকে আপনি তথ্যমন্ত্রীর কথা বলছেন, আমি ওবায়দুল কাদের সাহেবের কথাও শুনছি, বাট কোথাও ওনাদের কথায় আমি 0.1%ও পাই নাই যে চুক্তিটা হবে না। ফারুক ভাই দেখেন, আপনাকে আমি প্রথমেই বলছি যে এখন গ্লোবাল পার্সপেক্টিভে জিনিসটা দেখতে হবে। আমাদের সমস্যাটা হয়েছে কি, আমাদের সমস্যা হচ্ছে কানে চিল নেওয়ার আগে আমরা হাত দিয়ে দেখি না আমাদের কান জায়গায় আছে না। আমাদের আমি আবারও আমি বলছি না যে আমি এটা পক্ষে বিপক্ষে আমি মন্তব্য করব না। আমি যে ওনারা কিন্তু মিডিয়ার সামনে, জনগণের সামনে নিয়ে আসছেন, বিকজ এটা একটা এগ্রিমেন্ট হবে। দ্য এগ্রিমেন্ট হবে, এই এগ্রিমেন্টটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেন কানেকশন হবে। মাই কোয়েশ্চেন ইজ, এটা আমিও শুনছি, আমিও জানি যে যেটা জামান সাহেব বলছেন, আপনি কতটুকু জানেন যে 1 নাম্বার হচ্ছে যে আপনার কোনো ফিজিক্যাল ইনভেস্টিগেশন হতে পারবে না, 1, 2 যে মারামারি লাগছে জামান সাহেব আর ধরুন রাহিন সাহেবের মধ্যে, সেখানে প্রায়োরিটি পাবে অ্যাজ এ গভর্নমেন্ট পার্টি অলওয়েজ অল টাইম আপনার রাহিন সাহেব, অর্থাৎ অলওয়েজ ইন্ডিয়া প্রায়োরিটি পাবে। এই যে কাস্টমসের কোনো প্রকার ফি দেওয়া হবে না, অনলি অ্যাডমিনিস্ট্রেশন ফি দেওয়া হবে, এই সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? আমি জানি, এই কথাগুলোই আপনাকে বলতে চাচ্ছিলাম। এটা আমার বিএনপি ভাই বলছেন, উনি বলছেন, জানি না উনি রেফারেন্স ইউজ করলেন বিবিসি বাংলার, আমি বুঝতে পারলাম না বিবিসি বাংলা রেফারেন্স হচ্ছে তো ওনার কাছে, উনি একজন শিক্ষিত মানব, সাবেক একজন বাংলাদেশে আমরা জানি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিলেন সম্ভবত, উনি অত্যন্ত জ্ঞানী মানুষ, আমি ওনাকে শ্রদ্ধা করি। কিন্তু আমরা কেন বিবিসিতে যাব, যেখানে গতকালকে সম্মেলনটা আমি আবার হোল্ড করি আপনাকে, আমি আবার একটু হোল্ড করি। আপনি তো আমার কাছে আছে, কিন্তু আপনি যদি চান আরাফাত সাহেব কি বলছেন আমি পুরো জিনিসটা আমি দেখে তারপরে আর টক করতে আসছি। যদি বিবিসি অথবা সিএনএন অথবা আল জাজিরা অথবা ওয়াভার, প্রথম আলো, যুগান্তর কোনো প্রকার রং তথ্য ফাঁস করে, এটা বাংলাদেশের জন্য কিন্তু খুব হুমকি স্বরূপ। আমি এখন পর্যন্ত কোথাও পাই নাই যে বিবিসি অথবা কারো বিরুদ্ধে যে তারা রং একটা স্টেটমেন্ট সাবমিট করছে, এই ধরনের কোনো কমেন্টস আমি এখন পর্যন্ত, আমি আপনারা 5 মিনিট পরে শুরু করছি, আমি একটি পত্রিকা দেখছিলাম যে দেখি কোথাও কোনো কমেন্টস আসে নাই। জাস্ট একটা প্রশ্ন আপনার কাছে, অবশ্যই আপনি যে কথাটি বলছেন, আমরা পর্তুগালে যাচ্ছি, আমরা ইতালিতে যাচ্ছি, অ্যান্ড উই ডোন্ট নিড এনি ভিসা অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন, ঠিক আছে, বাংলাদেশ থেকে আমরা ফ্রি অ্যাক্সেস পাবো ইন্ডিয়াতে, দ্যাটস আমাদের জন্য ভালো হবে। যদিও এখন আমাদের ভিসার জন্য 3 মাস ওয়েট করতে হয় বাংলাদেশে, ইন্ডিয়াতে যেতে হলে। বাট আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য কি লাভ বয়ে আনবে? ইন্ডিয়ার জন্য অনেক লাভ আনছে, যেটা আমরা দেখি। আমি বলি বাংলাদেশের জন্য প্রথমত লাভ বয়ে আনবে, বাংলাদেশের যেগুলা পোর্টগুলা যে ব্যবহার করবে বা বাংলাদেশের আভ্যন্তরীণ রুটে যে আসবে, বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে হবে, ভারতীয় সরকার। এটা আমাদের বিএনপির ভাইয়েরা সম্পূর্ণ ভুলভাবে বলে। আচ্ছা, ধন্যবাদ। এটা জামান সাহেব একটু নোট করবেন, উনি বলছেন আমরা ভারতকে দিয়ে দিচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। উনি বলছেন ট্যাক্স দিতে হবে, আপনি বলছেন ট্যাক্স দিতে হবে না, আই নিড প্রুভ অ্যাবাউট ইট। যাচ্ছি পরবর্তী কলে। কলা, আসসালামু আলাইকুম। কলা, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার শুনতে পাচ্ছি না। আপনারা যারা কল করবেন আগে টিভি সাউন্ড কমাবেন। যাচ্ছি পরবর্তী কলে। সেম, আচ্ছা, এই বিষয়ে আমি রাহিন সাহেব, উনি অনেকগুলো পয়েন্ট বলছেন, আপনি নোট করছেন। প্রথমে আপনার একটা ভুল ভাঙ্গায় যে 10টা চুক্তি আমরা একটাই জেনেছেন, আর উনি বলছেন চুক্তি হন নাই, কিন্তু পত্রিকাতে সবটি এসেছে এবং 10টা চুক্তি আমার সামনে নিয়ে এসেছে। ছোট্ট একটু হোল্ড করি আপনাকে। আমি
আপনার মতো বলতে হচ্ছে, আমাকে একটু বলতে দেন। আমি আপনাকে বলতে দিচ্ছি, আরাফাত সাহেবের প্রেস কনফারেন্স এবং ওবায়দুল কাদের সাহেবের কথা কি শুনছেন কিনা? অবশ্যই শুনছি। তো আপনার, আমি জানি না আপনি পত্রিকাতে যদি তথ্যমন্ত্রী আরাফাত সাহেবের কথা শুনে থাকেন তাইলে অনেকগুলো প্রশ্ন আপনি এখন করতেন না। যেমন এই 10টা চুক্তি হয়েছে, আপনি বলছেন যে কোনো আপনি বলছেন কালোবেলা দেখেন চুক্তি হয়েছে, এই যে কালোবেলাতে কি লেখা আছে দেখেন, আপনি পত্রিকায় 10টা চুক্তির কি লেখা আছে আমাকে এক মিনিট, আমি আপনাকে প্রতিটা চুক্তি কথা বলে যাই একদম সংক্ষিপ্ত। আমি আজকে এই চুক্তিগুলো আমি আপনাকে করা হয় নাই, ওনার কাছ থেকে আপনাকে আমি 2 মিনিট এক্সট্রা দেব, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে একটু পত্রিকাতে দেখাইছে মানে এটা কি মানে কি ছিল, কনভারসেশন ছিল না চুক্তি লেখা ছিল? হোয়াট ওয়াজ দ্য রিট, মানে পেপারে কি লেখা ছিল আমাকে একটু খুলে দেখান। এখানে 10টি চুক্তি কি হইতে পারে, চুক্তি 10টি চুক্তি কি হইতে পারে এবং যে চুক্তি 10টি চুক্তি সাইন করবে না, সাইন করতে পারে, এখনো হয় নাই, করবে, সাইন করবে, হ্যাঁ করবে। দেখেন এই 10টি চুক্তির ভিতরে 6 নম্বর চুক্তি হচ্ছে দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত চুক্তি। এই পর্যন্ত এইটাই পত্রিকায় প্রকাশ হয়েছে। 1 নম্বর চুক্তি হচ্ছে বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ, 2 নম্বর চুক্তি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের গ্রিন পার্টনারশিপ, 3 নম্বর চুক্তি হচ্ছে সমুদ্র সহযোগিতা সুশীল অর্থনীতি, 4 নম্বর চুক্তি হচ্ছে রাষ্ট্র ঔষধ সংক্রান্ত প্রণোদনা, 5 নম্বর চুক্তি ভারতের ভারতের সাথে অন্য একটা ব্যবসায়িক চুক্তি, আর 6 নম্বর চুক্তি হচ্ছে দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত চুক্তি। আপনি দেখেন, যারা ভারত এবং বাংলাদেশকে সহ্য করতে পারেন না তারা, এটা আর নতুন কিছু নয়। আমার এক ভাই বলে গেছেন, সেটা এই দেশ স্বাধীন হওয়ার আগে জাতির জনক বঙ্গবন্ধু যখন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ভারতের সাহায্য সহযোগিতা নিয়েছিলেন, স্বাধীনতার যুদ্ধের অবতারণা করেছিলেন, 6 দফা চুক্তি দিয়েছিলেন, সব কিছুতে এই যে জামান ভাইদের মতো অনেক বড় বড় বিশেষজ্ঞরা বলছে বঙ্গবন্ধু শেখ মুজিব হচ্ছে ভারতের দালাল, যে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ভারতকে দিতে চায়, বা এই পূর্ব পাকিস্তান ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যাবে। যখন দেশ স্বাধীন হয়ে গেল, যুদ্ধ হইল, যুদ্ধ হওয়ার পরে বললে তারা বলতেছিল যে যুদ্ধ হইলে কি হবে, ওই সৈন্য তো আর ফেরত যাবে না। যখন 3 মাসের ভিতরে সৈন্য চলে গেল, সৈন্য গেলে কি হবে, এই শেখ মুজিব কিন্তু ভারতের কথাই এটা চালাইবে। এই যে পরবর্তী সময়ে উনি বলেছেন যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, বাংলাদেশে মসজিদ থাকবে না, মন্দির হয়ে যাবে, উলুধ্বনি হবে, এইসব কথাবার্তা তার সবসময় বলে থাকেন ভারত। অথচ এই দলের লোক যদি যখন রাষ্ট্র ক্ষমতায় যায় তখন ভারতের সাথে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আপনি এই ফারাক্কা চুক্তির কথা বলি, আমাদের ফারাক্কা চুক্তি যখন আমাদের সিলেটের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের সিলেটের পার্টি বাংলার কৃতি সন্তান আব্দুস সামাদ আজাদ তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি যখন এই ফারাক্কা চুক্তি যাবেন, বিএনপি তখন বিরোধী দলে, এই 96 সালের পরে ক্ষমতায় যখন আওয়ামী লীগ আসলো, তারা বলছিল এই ফারাক্কা চুক্তি 30 বছর শেষ হয়ে গেছে, এই আওয়ামী লীগ সরকার সামাজ সব মিলে তারা দুর্বল এই পররাষ্ট্রনীতি, তারা কখনো ভারতের সাথে ফারাক্কা চুক্তি করতে পারবে না। যখন করলেও তারা 2-3 বছরের ভিতরে করতে পারবে। ফারাক্কা চুক্তি যখন আব্দুস সামাদ আজাদ গেলেন এবং এটা 30 বছরের চুক্তি হয়ে গেল, 30 বছরের চুক্তি হওয়ার পরে বলে চুক্তি হয়েছে, এটা কাগজের ভিতরে থাকবে, ওইটা বাংলাদেশের ভিতরে চুক্তির কোনো ফসল বাংলাদেশ বাস্তবায়িত হবে না। যখন ফসল আসলো, পানি যখন আসতে শুরু করলো, ফারাক্কা পানি আসলে কি হবে, ওই পানিগুলা ভারতের গুলা পানি আসে, গুলা পানি নিয়ে ভালো পানি যখন আসলো ওইগুলো মাছ আসে না, যখন মাছ আসলো তখন ছোটো মাছ আসে। এই যে বিরোধিতা, এখন উনি বলছেন চুক্তি হওয়ার আগেই বলছেন, এটা পরিষ্কারভাবে তথ্যমন্ত্রী আরাফাত সাহেব কালকে ব্যাখ্যা করেছেন যে বাংলাদেশে ঢুকার মাত্রই এই সম্পূর্ণ এই ট্রেনটা বাংলাদেশ সরকার এবং আমাদের পুলিশ বাহিনী, আমাদের সেনাবাহিনী এটা নিয়ন্ত্রণ করবে এবং এখানে কোনো অবস্থায় আগ্নেয়াস্ত্রসহ কোনো কিছুই তারা আনতে পারবেন না। এই যে পরিষ্কার কথাগুলো তারা বলবেন, উনি বলছেন এবং আমরা ট্যাক্স নিব এবং এই যে রাস্তাঘাট হবে, এই রাস্তাঘাট আমাদের বাংলাদেশি লোক যেই চলবে, এই রাস্তাঘাটে তারা সহযোগিতা করবে, রেল লাইন তৈরি করবে, দ্রুত গতির ট্রেন চালু হবে, ইতিমধ্যে তো বিশ্ব রোডগুলো চালু হয়েছে, আরও বড় রোড চালু হবে, এতে আমরা উপকৃত হব, ব্যাট পাবো। এই যে কথাগুলো বলছেন আমি মনে করি এগুলো মিথ্যা, ওটা বানোয়ার, ওটা ভিত্তিহীন, ওটা উদ্দেশ্য প্রমোদিত, ওটা সরকার হেনস্থ করার জন্য ওইসব বলা। ওটা বাংলাদেশের এই চুক্তিগুলো হইলে আমাদের বাংলাদেশের জাতি হিসাবে আমরা গর্বিত হব এবং আমরা উপকৃত হব। আর ভারতের সাথে উনি সিকিমের কথা বলেছেন, বাংলাদেশকে যে জন্ম দিতে সাহায্য করলো, যে বাংলাদেশের এই জন্মের সময় তাদের সৈন্যরা নিহত হইল, যে পাকিস্তানের আর্মিরা
ভারতের কাছেই তো সারেন্ডার করলো, তারাই তো বাংলাদেশকে দিয়ে গেছে। তারা কি করে এটা সিকিমের সাথে বাংলাদেশের কথা চিন্তা করেন? তাহলে আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনার কথা একমত, তাহলে এই যে আমাদের এটা বাংলাদেশ আর সিকিম বর্ডারে different এত ব্যাপার। ফেলারির লাশ কেন? হ্যাঁ, এটা তো আমাদের এইটা বন্ধ হওয়া উচিত। এই যে কে করে? এটা আমরা করি? আমরা না, জুড়ে দিই? না, এটা তো হচ্ছে দেখেন এখানে আমাদের বিডিআর কে কি হয়েছে এখন, বিজেপি ইন্ডিয়ান এই যে এখানে দুষ্কৃতিকার, এটা সরকার করে না, এখানে যারা গোটায় তারা ওই একদম নিম্ন শ্রেণীর যে কর্মকর্তা কর্মচারীরা, তাদের ভিতরে ওই বর্ডার সরকারের কোনো হাত নেই? না, এখানে ডাইরেক্ট সরকারের তো এখানে সরকার তো জিরো টলারেন্স, কোন সরকার কি চাইবে না এটা বন্ধ করার জন্য খাদ্য আপনি গত আমাদের গরু ব্যবসায়ীকে নিয়ে পিটাইয়া ঝুলে রাখছে, এটাও সরকার করে নাই, বিজেপি। এটা সরকার কিভাবে করছে? বিজেপি করছে। এটা কি সরকার কি করছে? বিজেপি করছে। শুনেন, যারা করছে এটা কে তাদের করছে? বিরোধী ব্যবস্থা হয়েছে। এটা কে করছে? আর দুই একটা ঘটনা আমাদের এখানে, দুই একটা ঘটনাকে নিয়ে জাতিকে আপনি পুরাভাবে বলতে পারবেন বর্ডারে সরকার আমরা নিরাপদ এটা না। শুনেন, দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনাগুলো এটা প্রতিনিয়ত হচ্ছে। আচ্ছা, আমি একটা গত 2-3 বছরে তো এইসব একটা ঘটনাকে বারবার আপনারা বলে দাও, ব্যবসায়ীদেরকে যে গুলি করে মারছে, এটা বন্ধ হবে তো। এই হয়েছে। জিনিসগুলো তো জিরো টলারেন্স। কবে আমরা তো হবে? কোনো হত্যাকাণ্ড, বাংলাদেশ এগুলো- স্বাধীন হয়েছে কবে? আচ্ছা, বাংলাদেশ স্বাধীনতার এই কবে বাংলাদেশ হয়েছে? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ স্বাধীন করেছে। আপনি কি মনে করেন মার চাইতে মাসির মায়া এত বেশি হয়ে গেল? উনারা কি এত মায়া যে বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার তারা কিচ্ছুই বুঝে না, কি করছে? দেশের ভিতরে অস্ত্র দিচ্ছে, কি করছে? এটা ভারতের কাছে বাংলাদেশ দিয়ে কি করছে? এটা আমাকে একটা বলেন। স্বাভাবিক জ্ঞান থাকা বর্ডার উচিত। নিয়ে কি করছে? একটা কাজ কথা বলুন আমাকে, একটা। এই যে বর্ডার বর্ডার নিয়ে একটা কাজ করছে বর্তমান সরকার, বলেন তো আমাকে দেখি। কি করছে? আপনি গত 1 বছরের ভিতরে কোনো হত্যা আর কত 4-5 দিন আগে গরু ব্যবসায় মারি ফেলেছে। না, আমি এটা দেখি নাই। কোরবানের আগে। যেদিন চুক্তি করে আসছে ওই দিনে আরে বাবারে, গরু না, ওই দিনই মরছে। বাংলাদেশের 3 দিকে ভারত, হ্যাঁ। একদিকে এই যে আমাদের মেরে সমুদ্র, ফেলবে। এই জন্য মেরে ফেলবে। বিশাল বড় একটা শুনুন, এই জন্য মেরে ফেলবে। মানুষের সচেতনতা, এটা সরকারকে আপনি সরকার এটা বিহিত ব্যবস্থা হিউম্যান না। ডোন্ট ট্রাই টু বি পলিটিশিয়ান। নো, আমি বিহিউম্যান বলছি, এটা তীব্র নিন্দা জানাই। আপনি বলেন এটা যে তো আমি এক এটা দফায় বলা নাই। না, 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 আরে রোজা- এইসব ঘটনা ঘটছে না, কিন্তু এই ঘটনা কি আপনি কি মনে করেন সরকার দায়ী। সরকার মুদিয়া দায়ী। শেখ হাসিনা ঘটনা ঘটাই দিচ্ছেন? সব মোদি সাহেব তো প্রথম না, বলবে আমার এটা- জনগণকে নিরাপত্তা দাও বর্ডারে আগে। অবশ্যই সব তারপরে জায়গায়, আমি ট্রেন এবং করতে দেব। এটা তার প্রতিবাদ করা তারপরে হচ্ছে, আমি ট্রেন flag করতে meet- দেব। flag meeting করা হচ্ছে প্রত্যেক। Flag meeting শুনুন, কিসের? এটা কিসের আপনি- flag meeting বলেন? আপনি সামান্য 2-4টা ঘটনা নিয়ে আপনি বিশাল বড় মানুষ চাকরি, মেরে চাকরির ফেলতেছে, বিশাল চাকরি- মানুষ মেরে না, না, ফেলতেছে, মানুষ তার এটা- মানে আপনার কাছে তো মানুষের আরে ভাই, জীবন- প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, কত মানুষ ও তার accident না, আমি না, তাহলে না, 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 এক না, মিনিট, না। আমি এইগুলো অ্যাক্সিডেন্ট, এইগুলো অ্যাক্সিডেন্ট। একটা কাজ করি। এগুলা কি সরকার বলে দিচ্ছে নাকি বিজেপিকে তোমরা গুলি করে মেরে ফেলাও? এটা কি প্রমাণ দিতে পারবেন আপনি? না, 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 আপনি এই আগামী 1 সবগুলোকে সেকেন্ড বাঁচবেন কোনো নিশ্চয়তা আছে? না, তাহলে আমি এটা- গুলি করে দিই এখন আপনাকে? না, তাহলে গুলি করে দেবো? না, আপনি দিতে পারেন তাহলে না। গুলি করে আপনি দেবো? দিতে পারলে আপনি আপনি দিতে পারেন। বাংলাদেশে আপনার কাছে সব না, ক্ষমতা আছে, কিন্তু বাংলাদেশে দিলে আপনার পরবর্তী সময়ে আমার আপনার প্রশ্ন অসুবিধা হবে। বাংলাদেশের আপনি আইনের জবাব দিতে হবে। হাজার মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তাই বলে ইন্ডিয়া মেরে ফেলবে কোনো বিচার হবে না। এটা আপনি বলছি অ্যাক্সিডেন্ট কি অ্যাক্সিডেন্ট হিসেবে? তো আপনি বলছেন একটু এইসব accident মারা দুর্ঘটনা, যাচ্ছে, border মারা এইসব যাচ্ছে। এইটা বিএনপির আমলে সবচেয়ে বেশি ঘটেছে, আমি আবারও এরশাদের বলি- আমলে ঘটেছে, আমি আবারও এবং বলি- যে সরকার আছে সব সরকার ইচ্ছা এসব না ঘটে। কোন সরকারের পক্ষে এই কথা বলা যাবেই না। আমিও সব তো সরকার যাচ্ছি না, আমি সব এটা সরকার সমর্থন ব্যর্থ। করতেছি না, হ্যাঁ, কিন্তু এইসব ঘটনাকে কেন্দ্র করে আমাদের সাথে যে একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের আপনি চুক্তি কথা- হবে না। আমি এখন বলবো কি জানেন? না। আমি আমার কথা হচ্ছে কি জানেন কিনা? আপনি বলে ফেলেন, তারপরে আমি বলবো। বলেন। আমি আপনি বলবো, বলেন, যা আমি বলার আপনার টার্ম বলবেন। দিচ্ছি, যদি আপনি কথা বলতে হয়, ঠিক আছে নি, তাহলে আপনি চশমা খুলে ফেলেন। দিস ইজ মাই টার্মস। আপনি কথা বলতে চশমা খুলতে হবে, এটা হচ্ছে আমার শর্ত। এখন মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেছেন যে মোদিজি, আমার শর্ত হচ্ছে যে আগে ট্রেন চলুক, বাস চলুক, ট্রাক চলুক, নো প্রবলেম, আগে আমার বর্ডার মানুষ মারা বন্ধ করো। এটা বলছি তো, এটা বলবো এখন যেদিন- এটা তো আমাদের যেদিন bill হয়েছে সাংবিধানিকভাবে লিখিত, সংবিধানে লেখা আছে, তারা তো আমাদের আমাদের কেন? দেশের মারতেছে নাগরিকদের কেন? মারতে পারে না, পারবে না। মারতেছে কেন? আরে ভাই, মারতেছে কেন? এটা তো ঘটনা কে ঘটতেছে, কে এটা দায়িত্ব তো নেবে? প্রতিবাদ করে। কে দায়িত্ব নেবে? এই দায়িত্ব নেবে সরকার, দুই দেশের সরকার, কোনো এটা লাভ- বিচার হবে। সরকার যদি কালকে এটা বন্ধ হয়ে কালকে গেছে, যদি এখন 10টা শুনেন, চুক্তি বন্ধ করে দেয় যে ক্রস, আগে আমার বর্ডার সিকিউর হতে চাই। না, বর্ডার অবশ্যই সিকিউর। আপনি কিভাবে বলবেন বর্ডার সিকিউর না? যেদিন সাইন আপনি- করে, যেদিন মাননীয় প্রধান, শুনে আমি একটা কথা বলে দিই, আপনি সিলেটের মানুষ না? আপনি সিলেটের তো, সিলেটের মানুষ সিলেটের সবচেয়ে মানুষ বেশি নাই, জানে- বাংলাদেশের মানুষ, সেটা সবচেয়ে বড় জিনিস। সবচেয়ে বেশি জানে বর্ডারে কিভাবে আমাদের যারা দিনমজুর তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এই যে দীর্ঘ লম্বা একটা বর্ডার, এবং আমাদের 18 কোটি মানুষ। এজন্য মেরে ফেলবো? না,
আপনি এই জন্য মরে ফেলবেন, এটা তো আমাদের দেশে তো মানুষ মেরে ফেলে, ইউরোপের ভিতরে তো মানুষ, ইন্ডিয়ার একজন লোকরে বাংলাদেশে মারছে, এই দেশে তো একজন এমপি রাস্তায় গুলি করে মেরে ফেলে। আপনি কি বলতেছেন? ইন্ডিয়ান একজন লোককে বিজেপি মারছে, আপনি বলতে পারবেন? একজন লোক, 1%, only 1%। সেটা আপনি কি করে জানেন? সেই হিসাব কি আপনি রাখছেন? পত্রিকাতে আপনি কি রাখেন সেই হিসাব? পত্রিকাতে তাদের কাছে। আরে আমাদের বিজেপি ঘুমাচ্ছে, বিজেপি ঘুমাচ্ছে কোন এলাকাতে? আমি বলতেছি এটা তর্ক করে লাভ নেই। আমাদের আপনি এটা তর্ক করেন, কারণটা কি জানেন? এটা কোনো কারণ নাই। কোন প্রত্যেক সরকারের আমলে কারণটা হচ্ছে, আমি জানি কারণটা কি বলতে হলে, কারণটা হচ্ছে যে আমরা তো চুক্তি করে আসছি, মানুষ মারা যায়, সমস্যা কি? মানুষ এমনি মারা যায়, এটা আপনি কি বলছেন? এটা আপনার আপনি তো বলছেন যে অ্যাক্সিডেন্টে বহুত মারা যায়। এখন মানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। বলেন আজকে টকশো করতে আসছি ওনার সাথে, এখন প্রতিদিন আপনি টকশো করতে আসে আপনার সাথেই করতে হয়। আপনি বলেন কেন যে এই কথাটা যে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়? বলেন এই কথা বলেন, না মানুষ তো মারা, আমরা বন্ধ করা এটা ব্যর্থতা না, কোনো ব্যর্থতা নাই। ওই সফলতা, এটা কিসের ব্যর্থতা? এখানে ব্যর্থতার সফলতার কি পাইলেন আপনি? বর্ডারে মানুষ, এটা দুই দেশের আইন আছে, আপনি এখানে এখানে আমাকে কথা বলতে দিচ্ছেন, আপনি আমাকে এখানে আমি কথা বলার জন্য, আপনি যদি বলেন কি আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না, তো আমি কি করব? আপনাকে শুনেন, এটা আইন আপনি মানতেছেন না, আপনার শাস্তি হবে। আমি উল্টা কথা, কি শাস্তি হইছে বলেন? আপনি আওয়ামী লীগ ইন্ডিয়ার কি শাস্তি হইছে আমাকে বলেন? এতগুলো অবশ্যই শাস্তি হচ্ছে, হইছে কি? অবশ্যই হবে, সবগুলো বন্ধ হচ্ছে, ইন্ডিয়ার সাথে চুক্তি হচ্ছে, তারা করলে বরং ফ্ল্যাগ মিটিং হচ্ছে, আপনি যদি এই তথ্যগুলা দেখেন বা স্বাধীনতার পর এখন পর্যন্ত, তাইলে গত 1 বছর 2 বছর বা এই সরকারের আমলে আমি মনে করি সবচেয়ে বেশি কম মারা গেছে, বাকি সরকারের আমল বেশি মারা গেছে। এটা জিরোতে আসছে, এটা আমি পক্ষে না, এটা আপনি কেন এটাকে শুনেন, এটা কেউই পক্ষে থাকে না, এটা শুনেন, এটা আমরা কাউকেই হত্যাকাণ্ডের শিকার, এই যে ঘটনা এই দেশে তো এমপিকে রাস্তায় গুলি করে মেরে ফেলা, এটা কি হচ্ছে? এই বিচার ঘটনা হচ্ছে, বিচার হচ্ছে কিনা ভাই, এইসব বিচার হচ্ছে বলেই তো আমাদের বিচার ব্যবস্থা আর ইউকের বিচার ব্যবস্থার ভিতরে পার্থক্য রয়েছে। আমি দীর্ঘ 4 মাস বাংলাদেশে ছিলাম। বাংলাদেশের যে ওই যে অনেকেই বলে নির্বাচন ব্যবস্থা, আমি নিজের নির্বাচনের একজন প্রার্থী ছিলাম। আমি অনেক নির্বাচনে গিয়েছি মানুষের পক্ষে কাজ করার জন্য। গত নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলাম, আমি নিজের চোখে দেখে এসেছি। সেখানে আমাকে যদি প্রশ্ন করেন সে নির্বাচন ব্যবস্থা ঠিক না, নির্বাচন কমিশন যে ব্যবস্থাগুলো রেখেছে সেই ব্যবস্থাগুলো আমাদের জনগণ মানতেছে না। এই নির্বাচন ব্যবস্থা যেভাবে নির্বাচন কমিশন যত শক্ত ছিল, আমাদের জনগণ, আমাদের ভোটাররা সঠিক নাই, এটা বললে আপনি রাগ করবেন। আমাদের ভোটারের ভিতরে সচেতনতা নাই। নির্বাচন কমিশন আমাদের প্রার্থীদের ভিতরে আমরা বলছে তুমি এইভাবে টাকা খরচ করতে পারবে না, তুমি পোস্টার লাগাতে পারবে না, তুমি, কিন্তু আমরা এইসব মানি না। এবং এইসব কন্ট্রোল করার জন্য যে সরকারের যে যথাযথ ফান্ড, এই সরকারের ভিতরে এত কিছু বড় সরকার আমাদের গঠন করা হয় নাই। আস্তে আস্তে আমাদের উন্নতি হচ্ছে, আস্তে আস্তে হবে। এই যে বর্ডারেরগুলা আপনি মার্ডার হচ্ছে, এগুলো সিকিউর করা খুবই জরুরি। যেটা হয়ে গেছে, এইটা যাতে আর না ঘটে, সরকারকে এটা নিয়ে অবশ্যই কথা বলতে হবে, যে সরকারি থাকুক। আর এই চুক্তিগুলো যেগুলো আছে, এটা কেন এই চুক্তি ফল্ট করবো কেন? আমাদের তাইলে তো শুনেন, ভারতের সাথে চুক্তি বন্ধ করে দিলে বাংলাদেশ, আমি তো মনে করি 5 দিনও চলবে না। আপনাকে কারণ আপনি এই জিনিসটা বুঝতে হলে অ্যানালাইসিস স্বাধীন, তার মানে ভারত যদি শুনে স্বাধীন হলে 5 দিনও চলতে পারবো না, 5 দিনও চলতে পারবে না। আপনি কালকে পেঁয়াজ যদি বন্ধ করে দেয় ভারত, কালকে যদি আপনি এই যে গরুর কথা বললেন, এই অবস্থা খুবই, অবশ্যই আমাদের লেনদেনের যে ব্যবস্থা, ভারতের যে মশলাগুলো আসছে, ভারতের উপর অনেক কিছু নির্ভর করতেছে। আমাদের যে ব্যবসা বাণিজ্য, এই দেশ বিদেশের সাথে সম্পর্ক বাঁধলে এই দেশ একদিন চলতে পারবে না, সবগুলা খাদ্য আপনি টেস্ট করতে যান, সব বিদেশের, সব ফসলগুলা স্পেন এবং ইতালি থেকে আসছে। কালকে ওরা বন্ধ করে দেয়, এই দেশ 2 ঘন্টা চলতে পারবে না, 2 ঘন্টা চলতে পারবে না। আমি শিওর এটা সে ফসল হয় না। আমাদের পয়সা আছে, ব্রিটিশ পয়সা আছে, ও পয়সা দিয়ে স্পেন থেকে আনে। ভারতের সাথে যদি বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে, বাংলাদেশকে চলা খুবই কঠিন হয়ে যাবে। তাই আপনি চুক্তিগুলো বন্ধ হলে আমাদের 18 কোটি মানুষের ক্ষতি হবে। আপনি বলছেন, শুনেন, আমার কথা শুনুন। আপনি অ্যাক্সিডেন্ট হবে এর জন্য আপনি যাত্রা বন্ধ করে দিবেন, এটা সম্পূর্ণ ভুল। যাত্রা আপনাকে, অ্যাক্সিডেন্ট হবে না এটা ইনশিওর করতে হবে, আপনাকে ড্রাইভারকে সতর্ক হতে হবে, আপনার ইঞ্জিন ব্যবস্থা, গাড়ি ভালো করতে হবে। আপনি বললেন না আমরা যাত্রা বন্ধ করে দেবো, আমরা কোনো চুক্তি করবো না। আমি যতক্ষণ গাড়ি দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স পাস না করবেন ততক্ষণ গাড়ি দেবো না।
না That's my concern. এইটা তো ডিফারেন্ট ব্যাপার ওই যে ফাঁস করতে হবে ওইটা তো ডিফারেন্ট ব্যাপার আপনি তো এখন দেখেন এখন আপনার সাথে তর্ক করতে গিয়ে মেইন প্রসঙ্গ থেকেই ভুলে গেছে আজকের প্রসঙ্গ তো ছিল আপনি প্রথমে দেখেন আপনারও পড়াশোনা করতে হবে কারণ এই আপনি 10টা চুক্তি ফোকাস করেছে আপনি বলছেন এটা করেন আপনি শুধু বলছেন একটা চুক্তির কথা আপনি এইটা করা নাই তাইলে এই নিয়ে আপনি আজকে এটা শিরোনাম আপনি এটা শিরোনাম করলেন কি করে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের 10টা চুক্তির ভিতরে এই 1 মিনিট আগে বলছেন আপনি কোনো চুক্তি হয় নাই, অথচ আপনার মতো একটা জনপ্রিয় টেলিভিশনে একটা একটু আগে আপনি পত্রিকায় কি পড়ছেন রুল দিয়েছে যে এই জিনিসগুলো চুক্তি করবে সরকার। 10টা চুক্তির কথা বলছি, আপনি একটা চুক্তি তো হেডলাইন করলেন না। এটা ঠিক। তার মানে কি সবাই মিলে আপনারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে দিয়ে দিচ্ছেন অলরেডি আপনি তাহলে এই যে বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ এইটা শিরোনাম করলেন না কেন? বলে দিই এটাও আপনার ইন্ডিয়ার সকল ডিজিটাল এখানে আপনাকে বলি 10টা চুক্তির ভিতরে এটা করলেন না। একটা প্রশ্ন আনসার দেন তো, ভারতের কতজন লোক বাংলাদেশে চাকরি করে আর বাংলাদেশ থেকে ভারতের কতজন লোক কাজ করে বলেন তো? এটা আরেকটা প্রসঙ্গ। হ্যাঁ বলেন, আমি বলি ডিজিটালের কথা বলছেন না, শুনেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আপনাদের সমস্যাটা কথা জানেন কিনা আপনারা পলিটিশিয়ান যারা কথা বলতে দেন, না আমি কথা বলতে না দিলে আপনি কথা বলা যাবে না। আপনি প্রশ্ন করেছেন উত্তর শুনে। হ্যাঁ বলেন বলেন। বাংলাদেশে ভারতের লোকজন কাজ করতেছে, তাদের স্কিল আছে। ইন্ডিয়াতে এই ইন্ডিয়ার কত লোক আপনি ইউকেতে কাজ করেন সেটা জানেন? স্কিল মানুষ আমাদের দেশের দরকার, ইনফ্রাস্ট্রাকচার না, আমাদের দেশের স্কিল মানুষ নাই। এটা বলতে পারবেন, স্কিল যারা সব চলে যায় এবং তারা কাজ পায়। আপনি এই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে হচ্ছে, এটা কি বাংলাদেশের লোকজন করতে পারবে? আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ার লাগে, রোডের সরঞ্জামাদি লাগে, এটা কি করতে পারবে? তাদের লোক থেকে তো তারা কাজ করবেই। তো কাজ করলে আপনার বিদেশের ইন্ডিয়াতে চাকরি পায় না। ও মাই গড, বাংলাদেশের সবাই তো আমরা কাজ করতেছি বিভিন্ন দেশে। আমরা 1 কোটি 1.5 কোটি লোক বাইরে কাজ করতেছি, এরপরে বাংলাদেশের আনস্কিল লোকেরা আমরা কাজ করতেছি। ইন্ডিয়ার যে লোকগুলো আসে সবগুলা স্কিল এবং আমি আপনার কথা একটা লজিক বুঝতে পাই না। আপনি পাবেন না, আমার জনগণ শুনতেছেন। শুনেন, ইন্ডিয়ার লোকেরা এই দেশের আইটি ব্যবস্থা তারাই তাদের আপনি সবচেয়ে বেশি কর্মসংস্থান এখানে হচ্ছে। আমি আবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমরা নিচ্ছি, কানাডা হচ্ছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমরা নিচ্ছি, কিন্তু বাংলাদেশ কি ইন্ডিয়াতে কিছু করতে পারে না? না আমরা ইন্ডিয়ান লোক আপনার যেমন যে কাজগুলো দরকার, যে কাজগুলো দরকারি আছে সেই কাজগুলো করতেছে, সেই কাজগুলো করবে, সেই কাজ শেষ হয়ে গেলে তারা চলে যাবে। আমি একটা জিনিস বুঝি না, আপনারা একটা জিনিস না আপনি কম পয়সা যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে লোক পায়, কোথায় কম পয়সায় আপনি কি জানেন? তাহলে ইউরোপ থেকে নিতে হবে। ওয়ার্ল্ডের মধ্যে আপনি কি মনে করেন ইউরোপ থেকে নেওয়া উচিত? ইন্ডিয়া যত বৈদেশিক মুদ্রা আর্ন করে বলেন তো। আচ্ছা একটা প্রশ্ন করে আপনি জানেন কিনা, ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া যতটুকু আপনি যে প্রশ্ন করছেন প্রশ্নের উপরে প্রশ্ন। আমরা সাবজেক্ট থেকে প্রত্যেক জায়গায় আপনি বলছেন আমি 6 নাম্বার কেন আজকে আপনি 10টা চুক্তি, সেটা 10টার চুক্তি একটাও আপনি জানেন না। আপনি আমাদের আপনি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, অথচ ইন্ডিয়াকে ইন্ডিয়া জনগণকে উশৃঙ্খল করার জন্য আজকে আপনি এগুলো নিয়ে আসেন। পুরো অযৌক্তিক কথা নিয়ে আজকে এখানে আসছেন। আমি প্রশ্ন করি আপনাকে, বলেন তো, আপনি প্রশ্ন অ্যান্সার দেন যে ইন্ডিয়া যে বৈদেশিক মুদ্রা। আমি টকশোতে আপনার সাথে না আপনি আমাকে বলছেন যে আমি 10টা, আপনি জানেন না বলছেন, আপনি তো পুরো রেকর্ড আছে রে ভাই। বলছি যে চুক্তিগুলো কোন পত্রিকাতে আসছে আপনি দেখাইতে বলছি। আপনি প্রত্যেকটা আপনি একটু আগে বলছেন পত্রিকাতে আসছে, বলছে একটা চুক্তি হবে না এটা প্রত্যেকটা পেপারে ওই দিন আসছে এই চুক্তিগুলো। আমি বলছি আমার কথা শুনেন, আপনি যে কথাটা বলছেন যে 6 নাম্বার চুক্তি কেন আনলাম, আপনারা চাচ্ছেন কোথায় আমি বলে দিই। আপনি জানেনই না 10টা চুক্তির কথা, আপনি এইটাই জানেন, এইটাই শুনতেছেন, এইটা নিয়ে আসেন। আমি আপনাকে বলে দিই, আপনি যেটা মানে একটা চুক্তি আপনার বলার হইছে, সাইন করতে কোন চুক্তিটা বলেন না, তাইলে এইটা আপনি আনলেন, এটা সমঝোতা চুক্তি। তাইলে বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ এটা নিয়ে আনলেন না, এটা আমার বাংলার ক্ষতি হচ্ছে না, আর ক্ষতি হচ্ছে ট্রেন চলাচলে। এটাই আমি বলতেছি। তো ঘটনা হচ্ছে এখন আমি সিলেট ডুবে গেছে, দাঁড়ান, আমি সিলেট ডুবে গেছে, আমি নোয়াখালী নিয়ে আলোচনা করব, তাই না? না আমি বলি আপনাদের পলিটিশিয়ানদের কথা হচ্ছে কোথায় যে আপনারা মানুষ মারা যাক, দ্যাটস নট এ প্রবলেম আমার দেশের মধ্যে আমি ক্ষমতা থাকতে হবে। ক্ষমতায় থাকা আরেক ব্যাপার না, এই ক্ষমতা প্রত্যেকটাকে গুলা করে চুক্তি ক্ষমতার অংশ না। আপনি শুনুন, সব কিছু ব্যাপার নিয়ে আপনি গুলেশ করছেন এবং আমি টকশোতে আসি, আমরা আমাদের আপনি প্রত্যেক জায়গায় আপনি আমাদের যারা আসি তাদের সাথে তর্ক করেন। মনে হয় যে আপনি আপনি যৌক্তিক কথা বলেন। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি পাচ্ছে বলেন? আমি কথা বলবো রেল যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ কি পাচ্ছে?
এটা এই কি পাচ্ছে এই বলেন? কথাবার্তা ওনার সাথে আমি বলবো, মানুষ শুনবে। আপনি কি আমি পাচ্ছেন? যদি ভুল বলি মানুষ না, আপনি আমাকে বলেন, তাহলে আপনি আমাকে বলেন, আপনাকে বলবো কেন? আপনি আমি যদি না পারি, কারণ আপনি তো বলতে পারবেন না। না আমি কেন বলবো আপনাকে? কারণ আপনি বলবেন কি জানেন, আপনাকে যে কেন বলবো? আপনারা ওটা করছেন। আপনি তো উপস্থাপক। তো আপনার আমি আপনাকে বলছি, আমাকে প্রশ্ন করবেন, উত্তর দিব। আমার উত্তর বাংলাদেশ রেল যোগাযোগের আমার- মধ্যে কি পাচ্ছে বাংলাদেশ? কি পাচ্ছে বলেন? সবকিছু কি পাচ্ছেন? কি পাচ্ছে? বিআইটি পাবে, আপনি প্রত্যেক জায়গায় ট্যাক্স পাবে, আপনি তাহলে বাংলাদেশের একটা ট্রেন কি ইন্ডিয়া যাবে? বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের তৈরি একটা ট্রেন হবে, ইন্ডিয়া যাবে? অবশ্যই পাবে। আমরা যখন- বাংলাদেশের একটা ট্রেন কি ইন্ডিয়া যাবে? অবশ্যই যাবে, আচ্ছা, অবশ্যই যাবে। thank আপনি you. এর জন্য বলছেন, এটা আপনি জানতে হবে। আপনি চুক্তিতে তথ্য- পড়েনই নাই। এই আপনি চুক্তিতে কিছুই পড়েন নাই। আপনি কিছুই জানেন না। আপনি জানেন না বলে এখানে নিয়ে আসছেন এবং আপনি অযথা তর্ক করতেছেন। এখানে তথ্যমন্ত্রী কালকে পরিষ্কার বলেছে যে আমাদের ট্রেনগুলা ইন্ডিয়া হয়ে, নেপাল হয়ে, ভুটান হয়ে নেপাল যাবে। ও যে আমাদের ভুটানে দিয়ে যাইতে হলে কত ঘুরে যাইতে হবে বলেন তো আপনি? সেটা ও কত যাচ্ছে? আরেক প্রশ্ন তো ভাই শুনেন, ও ভাই, কথাটা হচ্ছে যে একটার পরে আপনারা- একটা প্রশ্ন। আমি বলি যে আপনারা চান কি এভাবে জানেন যদি কি? তর্ক ভাই, দেশ করেন, নিয়ে আপনি যাওয়ার উপস্থাপক সমস্যা নেই। হয়ে যদি না, না, এভাবে তর্ক দেশ করেন, নিয়ে- এখানে না দেশ আসেই নিয়ে ভালো। যাও, যেখানে কিন্তু আপনি দেশ- উনাকে দেশ দাওয়াত নিয়ে- না দিয়ে আপনি না, আমার সাথে দেশ বসে নিয়ে যান, যাও, তারপরে আমরা কথা ক্ষমতায় বলবো। থাকবো। না, দেশ নিয়ে যাও, এটা আমরা ব্যাপার, ক্ষমতায় এটা থাকবো। ব্যাপার না। জামাল সাহেব আপনি বলেন। আরেক সময় আপনি আর আমি তর্ক করব। ওকে আমার মনে হয় আমরা অনেক আলোচনা করে ফেলেছি। যাই হোক, বলেন, আপনি বলেন, আপনার জন্য 5 মিনিট, অনলি 5 মিনিট, তারপর আমি কলে যাবো, আবার আসবো আপনার কাছে। অনলি 5 মিনিট। বলেন। আচ্ছা, আমি তাহলে দর্শকের আনসারটা দিই। আমার দর্শক বলেছেন যে তার আগে আমি একটা কথা বলে দিই। উনি বলছেন যে, দর্শকও বলছেন এবং উনি বলছেন, আপনি যে কথাটা বলছেন যে নো ফিজিক্যাল ইনভেস্টিগেশন, ইট ইজ রং। নয়, এটা রং নয়। উনি বলছেন এখানে বলা হচ্ছে যে এখানে বাংলাদেশ অথরিটি এটা কোনো ইন্সপেকশন করতে পারবে না। কোথায় বলছেন? ইন্সপেকশন করতে পারবে না। কোথায় বলছেন? ওই আপনার বিশ্লেষণে আছে, আমার কাছে এক্সাক্ট চুক্তির কপিটা নেই এখন। চুক্তিতে আছে? তারা যেটা কোনো বলছে, বিশ্লেষণ প্রকাশ হয় নাই ভাই। 10টা চুক্তির কোনো কিছুই প্রকাশ হয় না। আধা ঘন্টা কথা বলছি, আমি বলি নাই তো। না, আমি বলছি এটাকে ইনফরমেশন, চুক্তি প্রকাশ হয় নাই। কথা হচ্ছে যে আপনার যে মালটা যাবে বা ওইটার ভিতর দিয়ে কি যাবে, বাংলাদেশ অথরিটি তার অ্যাডমিনিস্ট্রেশনটা দেখবে, কিন্তু তারা ওইখানে চেকিং করতে পারবে না ওইটাতে কি আছে, পরিবহনে কি আছে। মানে বাংলাদেশ এটাই অথরিটি, বাংলাদেশ অথরিটি। কোথায় পাইছেন আপনি? ওই বিবিসির অ্যানালাইসিস হবে, আপনি দেখবেন ওইখানে অনেক ব্যাখ্যা তারা করেছে। এবং এখানে কথা হচ্ছে যে বাংলাদেশ শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জটা তারা পাবে এখানে, তারা এখানে কোনো ট্যাক্স বা এগুলো কিছু পাবে না। এটা যেটা বলছেন এটা ভুল। আপনাকে আমি একটা কথা বলি, তাছাড়া ওই যে বললাম 2010 সালে যে চুক্তিটা হয়েছিল, এটা তো অনেক আগের ঘটনা। বলা হয়েছে যে ওইখানে শুধুমাত্র মানে বাংলাদেশ মিলিয়ন মিলিয়ন ডলার পাবে, কিন্তু পরে দেখা গেল চুক্তি যখন তারা শুরু করে দিল আপনার বন্দর ব্যবহারে, পোর্ট ব্যবহারে, যে প্রতি টনে দিচ্ছে মাত্র 300 টাকা। এটা কি এবার না, এটা আগে তো 2010টা। হ্যাঁ, এখন আপনি তারপর দর্শক যে আরেকটা কথা বলছেন যে আমরা কেন শঙ্কিত হচ্ছে, আপনি এই ফেলানি হত্যার কথাটাই নিয়ে বেশি বার্গেনিং করছেন। দেখুন, ইউরোপের ওইখানে যাচ্ছে, কিন্তু ইউরোপের কোনো দেশ কিন্তু কাউকে দখল করে নাই, কখনোই দখল করে নাই। কিন্তু আমি আপনাকে উদাহরণ দিয়ে বললাম যে তারা আপনার হায়দ্রাবাদকে দখল করে নিয়েছে ম্যাপের ভিতরে, তারা সিকিম দখল করে নিয়েছে, তারা কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে দিয়েছে। আমি বলেছি, প্রশ্ন করেছি, হু ইজ নেক্সট বাংলাদেশ? বিকজ চায়নার সাথে তার যতই দিন যাচ্ছে সংঘাতটা বাড়তেছে, যার কারণে ওই যে চিকেন নেক 20 কিলোমিটার জায়গা তার জন্য একটা এনাফ নয়। যদি কোনো কারণে চায়না ঢুকে ওই 20 কিলোমিটার প্রথম ব্লক করে দেয়, কী করবে তারা? গুয়াহাটি সহ ওই যে দেখেন আপনি ম্যাপে দেখেন, এই অংশটা কিন্তু তার সাথে এই জায়গাটাই শুধু আছে। এই 20 কিলোমিটার যদি তাকে যেতে হচ্ছে আপনার গুয়াহাটিতে, যে আপনি ওই গুয়াহাটি যদি আর ওইদিকে চায়না, এটা হচ্ছে চায়না, ঠিক আছে? চায়না এখানে ঢুকে এসে 20 কিলোমিটার দখল সে নিয়ে নেবে। হ্যাঁ, কিন্তু আমার ছোট্ট একটা প্রশ্ন, যেটা নিয়ে আমি রাহিন ভাইয়ের সাথে কথা, আমার প্রশ্নটা হচ্ছে যে চুক্তি সেটা সরকারের স্বার্থ সরকার বুঝবে, হ্যাঁ, বাংলাদেশের মানুষ বুঝবে। প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের তার কাটে ফেলানি ঝুলতেছে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, দিস ইজ নট এ স্টপ প্রসেস। আমি একটু বলি, আপনাদের সরকারও ছিল, আপনাদের সরকারের সময় ছিল, কিন্তু বাংলা ওই সময় প্রতিবাদ করেছে। এমনকি বিজিবি একবার বিডিআর একবার 16 জন বিজিবি সদস্য, আপনারা মিষ্টি বিতরণ বন্ধ করেন নাই, ফুল দেওয়া বন্ধ করেন না, যে সরকারকে ফুল আগে বন্ধ করবো তখনই না করেন নাই, দিয়েছেন আপনারা। বিজেপি যখন হয় নাই, বিএনপি আমি সেটা অস্বীকার করব না, ওনার মতো হয়েছে। কিন্তু বিএনপি যথাযথভাবেই প্রতিবাদ করেছে এবং তার প্রতিরোধ করতে পারে নাই। প্রতিরোধ, শুনেন, আপনাকে একটা মনে রাখতে হবে, ইন্ডিয়ার মতো শক্তির সাথে আপনি তারপরেও একবার তো মনে করেন আপনি বিডিআর ভিতরে গিয়ে তাদের বিজিবির 16 জন জওয়ানকে মেরে ফেলেছে, 16 জনকে মারছে, এবং প্রায়ই দেখা যেত যখন তারা করতে সাথে সাথে বিডিআরও ফায়ার করে দিত। কিন্তু এইটা না করার কারণে, এই যে দুর্বলতা দেখানোর কারণে কত জঘন্যতম বর্বরতা করেছে, একটা মানুষকে হত্যা করে ঠ্যাং উপর দিকে দিয়ে, মাথা নিচে দিয়ে কাটা তারে ঝুলিয়ে রেখেছে। এটি তো ফেলানিকে ঝুলিয়ে রাখেনি, রেখেছে বাংলার 18 কোটি মানুষকে, বাংলার মানচিত্রকে, বাংলার স্বাধীনতাকে রেখেছে তারা এইভাবে। আমরা সেটাই প্রতিবাদ করছি। আমার প্রশ্নটা ওনার কাছে যেটা, আপনার কাছে সেম কোয়েশ্চেনটা, যে চুক্তি করবে
চুক্তি 10টা হোক 12টা হোক, দ্যাটস নট এ প্রবলেম। সমঝোতা আমার নিজের স্বার্থ তো আগে দেখতে না, হবে। আমি যদি কালকে আপনি যান বা রাহিন সাহেব যায়, যাইয়া বলে যে আমি চুক্তি করবো, দ্যাটস নট এ প্রবলেম। আগে আমার বর্ডারের মানুষ হত্যা করা বন্ধ করো। গরু না, বিএনপি সবসময় প্রতিবাদ করেছে যে বর্ডারের কথা বারবার বলেছে, কিন্তু না বারবার বলেছে, সফল হয়নি। না সফলতা কিন্তু এই সরকার তো বলছেই না। কিন্তু বিএনপির সময় এখন যদি আপনি মনে করেন 100 জনের মধ্যে 80 জন মারা যায়, বিএনপির সময় 20 জন মারা গেছে, কিন্তু মারা যায় না আমি সেটা বলছি, মারা গিয়েছে। আমার প্রশ্নটা কোথায় আপনার কাছে? প্রশ্নটা হচ্ছে প্রতিবাদ করেছে বিএনপি। না, আমার কথাটা হচ্ছে যে এই যে আপনারাও চুক্তি করছেন, হ্যাঁ, বর্তমান আওয়ামী সরকারও চুক্তি করছে, চুক্তিগুলা দেশের স্বার্থে, ওনাদের কথা আপনাদের কথা দেশের স্বার্থে করছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদি কালকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়কে ফোন করে বলে যে আমরা সব চুক্তি করবো, দ্যাটস নট এ ম্যাটার ইজ ফার্স্ট আমাদের বর্ডারে মানুষ হত্যা বন্ধ করেন, ইজ ইট লজিক্যাল অর ইলজিক্যাল? খুব লজিক্যাল, খুবই লজিক্যাল। এই কথাটাই ওনাকে আমি বোঝাতে পারছি না। উনি না, এটা আপনি তো সীমান্তের উত্তর নিয়ে আসেন। আমি আমার আলোচনা আসছিলাম প্রথম অংশে, আপনি আমাকে সময় দেন নাই, পর বলছেন দিন। এই যে মনে করেন আপনি এই যে তিস্তার ব্যাপারটা 2011 সালে কিন্তু ড্রাফটটা রেডি হয়েছে। আজকে আমি দেখলাম মমতা আরেকটা সবাই বলছেন যে বাংলাকে বিক্রি করে দিচ্ছে কেন্দ্র, বাংলার মানুষের পানি দরকার, পানির নাম আরেক নাম জীবন, কেন মোদি বাংলাদেশকে পানি দেবে? সো হাউ ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট ইউ শুড ডু দ্য তিস্তা কন্ট্রাক্ট? বা মোদি দিতে পারে না। এখন সেটা তাদের ভারতের সংবিধানের ব্যাপার, কিন্তু মমতা সেখানে এগ্রি করছে না। এখন দেখেন এখানে নিয়ে কতটুকু দুম্রজাল সৃষ্টি করেছে, এটা নিয়ে অত্যন্ত সুন্দর একটা বিশ্লেষণ করেছেন ওই যে আপনার আগের সচিব ছিলেন, ওনার নাম সম্ভবত তৌহিদ হাসান বা তৌহিদ এলাহি সামহাও। উনি বলছেন, বা আমি মনে করি যেটা সেটা হচ্ছে আপনি এই যে তিস্তা চুক্তিটা তারা করবে না, এটা ধরে নিয়ে বাংলাদেশ কী করেছিল, চীনের বিশেষজ্ঞ দলের সাথে মিলে একটি কমিটি করেছিল 3 বছর আগে। তারা 3 বছর ফিজিক্যালি ওই জায়গায় গিয়ে সমীক্ষা চালিয়েছে। চালানোর পরে তারা কিন্তু একটা প্রপোজাল দিয়েছে যে ঠিক আছে, ইন কেস ইন্ডিয়া কোনো তিস্তা কন্ট্রাক্ট না করে তাহলে আমরা তিস্তা প্রকল্প করব, অর্থাৎ গ্রীষ্ম মৌসুমে আমরা যাতে পানিটাকে এখানে সঞ্চিত করে রাখতে পারি এবং পরবর্তীতে আমাদের প্রয়োজনীয় অনুযায়ী কৃষক সেটা ইউজ করতে পারবে। এইটা যখন চায়না এবং বাংলাদেশের বিশেষজ্ঞ দল, পানি উন্নয়ন বোর্ডের বিশেষজ্ঞ দল যখন প্রস্তাবটা রেডি করলো, এখন ইন্ডিয়া বলতেছে না তারা সেটা করবে। তার মানে আপনার 3টা বছর সময় নষ্ট করলো তারা। তাদেরকে বলতে হবে এটা সরকারের ব্যর্থতা, সরকার পারে না। এখন দিলেও লাভ আমাদের জন্য, এখনো যদি ইন্ডিয়া রাজি হয় জিনিসটা না এখন ইন্ডিয়ার কাছে দিবেন, আমি জানি না এটা লাভ করতে, আমি এখন অগ্রিম মন্তব্য করতে পারবো না। তবে আমি এইটুকু বলতে পারি এখানে ছাগলের কাছে শিয়াল বাগি দেওয়ার মতো হয়ে যেতে পারে। কারণটা হচ্ছে আপনি ইয়েস, ইন্ডিয়া যেহেতু তিস্তার উজানটা হচ্ছে ইন্ডিয়ার অংশে, বাটিটা আমার অঞ্চলে, তারা যদি গ্রীষ্মকালে শুকনো মৌসুমে যদি আপনার কি করে পানিটা না দেয়, ওটা ফেরত পাঠিয়ে দেয়, তাহলে আমরা হবে না, আমরা এখানে জলাধার করেও হবে না। সো যেটাই করি ইন্ডিয়াকে সমঝোতা রাখতেই হবে, ইন্ডিয়ার সাথে আমাদের লিনিয়ার কোঅপারেশন থাকতেই হবে। উইদাউট এ লিনিয়ার কোঅপারেশন ইউ ক্যানট মেক এ সাকসেসফুল তিস্তা প্রজেক্ট, দ্যাটস ভেরি ক্লিয়ার, রাইট? এখন দুঃখ হচ্ছে কোথায় কি জানেন, এতটা বছর ধরে সময় নষ্ট করছে, এখন সংখ্যা আরেকটা থেকে গেছে। কিন্তু আমি দেখুন আমি এগুলো নিয়ে বেশ কাটাকাটি করছি। আমি আজকেও টকশোতে কথা বলছিলাম ওই এক্স্যাক্টলি এই বিষয়টা নিয়ে। আপনি যখন ফোন করছিলেন আমাকে, আমি আরেকটা টকশোতে কথা বলছিলাম ওই সময় কিন্তু অনলাইনে। দেখুন আপনি এই যে তিস্তা প্রকল্পটা করবেন, এখন যদি ইন্ডিয়া মনে করে এসে বললো আমরা করব, 2011 সাল থেকে তারা আজকে কয় বছর, 13 বছর, 13 বছরে তারা কন্ট্রাক্টটা কি করবে না করবে এইটার ব্যাপারে কোনো নিঃশ্বাস ফেলে নাই, বলেও নাই, আপনার সময় নষ্ট করছে, টাইম কিল করছে। এখন রেডি হয়ে আসছে, চীনের বিশেষজ্ঞদের মাধ্যমে রেডি হয়ে আসছে, এখন এসে বলছে যে আমরা করব। কারণ তার একটা বয় আছে, চীন যদি এখানে এসে তার মাতবুরি এখানে চলবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ যেহেতু দুর্বল দেশ, ভৌগোলিকভাবে দুর্বল দেশ, সৈন্যের দিক থেকে দুর্বল দেশ, সরকারের দিক থেকে শুধু দুর্বলই না, অনুগত গৃহপালিত একটি সরকার, ভারতের গৃহপালিত একটি সরকার আছে ক্ষমতায়, এই সরকার কোনো প্রতিবাদও করবে না। কাজেই কি হবে, এখন তারা নিজে নিবে প্রজেক্টটা তারা, এবং সেটাই ব্যাখ্যা করছেন। ওই যে আমি বলছিলাম যে একটু আগে যে 2 জন সচিব তারা এই, এবং তাদের একজনের দেখলাম যে ওই হাইড্রোডাইনামিক্স সম্পর্কে, ফ্লুইড ডাইনামিক্স সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে, উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে এখন এই চুক্তিটা যদি ভারত নেয় তারা আবার টাইম কিল করবে আরও, এবং তিনি শেষে এই কথাই তার পরিসমাপ্তি টেনেছেন যে আদৌ তিস্তা প্রকল্প হবে কিনা তিনি সন্দিহান হয়ে গেছেন, এবং আদৌ এটা ইন্ডিয়া নাও করতে পারে, হ্যাং করে রেখে দেবে। জি ধন্যবাদ। আমি আপনাদের আবার কথা, সরকারের ব্যর্থতার কারণে। আমি কলার সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি তাহের ভাই, হ্যাঁ কেমন আছেন ভাই? আমি ভালো আছি। আপনার প্রশ্ন?
আপনি যে গরম এখন কথা বলবো কি না চিন্তা করতেছি। না বলেন আপনার মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? মন্তব্য প্রথম হলো, আপনারা তো বিএনপির ভাই, আপনারা তো আমাদের সরকারের কোনো ভালো কাজই দেখেন না। আপনাদের চোখের মধ্যে কালো চশমা পড়া। আপনি দেখেন 1947 থেকে বর্ডার ডিমার্কেশন কেউ করতে পারে নাই, এই মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন। 111টা ছিটমহল নিয়ে আসছেন, গঙ্গা জয় করেছেন মায়ানমারের সাথে, ভারতের সাথে। আপনারা কি চান? এই যে বর্ডার কিলিং কেন মারতেছে ওরা? আপনার বাংলাদেশের ভিতরে এসে মারতেছে। আপনি কেন যান তার দেশের ভিতরে? গরু চুরি করতে যান, গরু চুরকে দৌড়ে মারে, তাই বলে কি মেরে ফেলবে না? তাহলে সে আপনাকে ধরবে কেমনে? অ্যারেস্ট করুক। আপনি তো অ্যারেস্ট করতে পারলে তো করতেছে, তাদেরকে অ্যারেস্ট করতে পারতেছে না, তাদেরকে মারতেছে। হ্যাঁ, এখন আপনি আমার দেশে যাবেন, আমার দেশে চুরি করবেন, আপনাকে মারবে না? আপনি দেবে? আপনি আমার দেশে যদি ঢুকে, আমার দেশে যদি ঢুকে ভারতের লোক বেআইনি ভাবে, আর আমার বিজিবি যদি গুলি না করে, তাহলে আমি তাকে ওখানে রাখবো না, বর্ডারে রাখবো না। আচ্ছা, তার বিএনপির ভাইয়েরা শুনেন, গঙ্গা পানি চুক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন 44,000 কিউসেক। জিয়াউর রহমান যখন 76 গেলেন, গিয়ে চুক্তি করে আসলেন 34,000 কিউসেক। এই যে কমানো আরম্ভ হলো, এই বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে এরা একেবারে চুক্তিটাকে ধ্বংস করে দিল। কোথায় বাহার কথা ছিল, ওরা কমিয়ে নিয়ে আসলো। আর এই আমার বিএনপির ভাই বলতেছেন যে ওনার সরকারের সময় কি বিয়েরা ছিল, আমরা তো জানি, আমরা জানি না। আমি মুক্তিযুদ্ধের সংগঠক, আমি জানি না কি বিয়ে ছিল, জিয়াউর রহমান কি করেছে আমি জানি না। আমি তো দেখছি, প্রত্যক্ষ দর্শক আমি। আমরা আমি বলি, আমার অনেকে লাইনে বসে আছে, আমি ছোট্ট একটা প্রশ্ন করে আমি রেখে দিচ্ছি। আমার কনসার্নটা হচ্ছে যে আপনি কি বড়ইতলা, আমি নামটা জায়গার নাম ভুলে গেছি, বড়ইতলা অথবা একটা সীমান্ত এলাকা যেখানে আমাদের বিজিবির একটা ঘর ছিল, একটা হাঁড়ি ছিল, সেইটাতে আপনার ইন্ডিয়ান বাহিনী ভোর রাতে হামলা করছে, এবং আমরা মানে ইউটিউবে এখনো পাবেন, আমি একটু আগে এটা দেখে আসছি যে তখন প্রত্যেকটা ওয়ালের মধ্যে বুলেটের মানে আঘাত, বুলেটের ছিদ্র, ঠিক আছে, উইদাউট এনি রিজন। এটা বিজিবিকে হামলা করছে, নট গরু চোর, নট ছাগল চোর, নট ভেড়া চোর, বিজিবিকে। ওটা তখন ছিল বিডিআর। কখনকার কথা বলতেছেন আপনি ইউটিউবে এখনই চার্জ দেন, বড়ইতলা আর যে কোনো একটা, আপনি ইউটিউবে এখনই চার্জ দিলে যে বিজিবি যে, হ্যাঁ বলেন। আপনি কি জানেন আমাদের বিডিআর 16 জন ভারতীয় সেনাবাহিনী কর্মকর্তাদেরকে মেরে ফেলেছে। জানি কেন মারছে এটা জানেন কিনা? আমাদের বিজিবি মারছে ভারতকে কেন মারছে সেটা জানেন? হ্যাঁ জানি। কেন বলেন তো? কিন্তু মারছে তো। কেন মারছে? তো কেন মারছে? ওরা অন্যায়ভাবে মারছে নাকি? অন্যায়ভাবে মারছে নাকি? অন্যায়ভাবে মারে নাই। আমাদের বিডিআর মারছে, আমাদের বিডিআর মারছে না, বাট কেন মারছে এটা জানেন কিনা? কেন মারছে? ভারতের এরও মারছে, আমি অস্বীকার করতেছি না। আগে তারা অ্যাটাক করছে ভোর রাতে। আপনার কথা আমি অস্বীকার করতেছি না। শুনেন, আমি বলি, আপনি একটা দেশ, আপনার বন্ধু প্রতিম দেশ, এই যে ট্রেন ভারতে, বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় ট্রেন প্রবেশ, এইটা ভারতের ট্রেন বাংলাদেশে আসবে, কিন্তু বাংলাদেশের ট্রেন ভারত হয়ে, ভুটান হয়ে, নেপাল হয়ে শ্রীলঙ্কা যাবে। এখন কার লাভ হলো বেশি?
ভারত আসতেছে আপনার এক দেশে, আর আপনি আরো 3টা দেশের সাথে ব্যবসা করতে পারতেছেন। আচ্ছা, আপনি আরো 3টা দেশের সুবিধা পাচ্ছেন। জি, আপনি এটা চিন্তা করেন না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো জাতির পিতার কন্যা কখনো জাতির বিরুদ্ধে কোনো কন্ট্যাক্ট করতে পারে না। জি, আপনাকে ধন্যবাদ তাহের ভাই, আপনাকে ধন্যবাদ। আমি পরবর্তী আমি আসলে এদিন বুঝবেন। জি জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম। বুঝবেন। সালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ সাহেব, জি যে আমার 2টা কমেন্ট ছিল। জি, আপনি তো হোস্টে আছেন না, আপনার ডান পাশে আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনার ডান পাশে মনে হয় সরকার দলীয় যিনি প্রতিনিধি রিপ্রেজেন্ট করতেছেন, আর বাম পাশে মনে হয় আপনার বিরোধী দলীয় দলকে রিপ্রেজেন্ট করতেছেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যেভাবে প্রশ্ন করেন আমার তো মনে হয় আপনি বিরোধী দলের একটা ভূমিকা পালন করছেন না। এখন আপনি কারণ জি আপনি যেভাবে প্রশ্ন করেন, হ্যাঁ, আপনি তো দেখা যাচ্ছে আপনি হাইপার হয়ে যান। না না, আমি আপনাকে প্রশ্ন করি, আমি আপনাকে একটা কথা বলি। আপনার প্রশ্ন করছেন সে, জি, আমি হয়ে আপনি হাইপার হয়ে। আমি আপনাকে একটা কথা বলি যে বিডিআর হত্যা মামলা, বিডিআরের যে বর্ডারে যে মানুষ মারছে, এটা বিএনপি সময় ছিল, এটা আওয়ামী লীগের সময় আছে, হয়তো কখনো বেশি কখনো কম। এবং আমরা ফেলানির লাশ দেখি না? আপনি কি লাইনে আছেন? জি জি, আমি আছি, বলেন। তাহলে যখন একজন পলিটিশিয়ান বলবে যে দ্যাটস নট এ ম্যাটার, মানে এটা স্বাভাবিক, মানে আমরা তো অ্যাক্সিডেন্টে অনেক লোক মারা যাচ্ছে, তো বিডিআর যদি বর্ডারে যদি মানুষ মারা যায়, গরু চোরকে বা গরুর ব্যবসায়ীকে গুলি করে মারা হয়, এটা কোনো ম্যাটার না। আপনি কি মনে করেন ইট ইজ লজিক্যাল? না না, আপনার প্রতি আমার পুরো সম্মান রেখে কথাটা বলতেছি। জি, এই প্রশ্নটা করা ছিল আপনার যে বিরোধী দলীয় যিনি আছেন ওইখানে বসা, ওনার কথা ছিল। না না, যখন না না, আপনি আমার কথাটাই বুঝেন নাই। আপনি যখন আমাকে বলবেন যে বাংলাদেশের রাজধানী হচ্ছে চিটাগং, ঠিক আছে, তখন আমি বলবো যে জামাল সাহেব নোট করেন বা রাহিম সাহেব নোট করেন, উনি বলছেন বাংলাদেশের না, এটা তো বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং চিটাগং না, দ্যাটস ইউনিভার্সাল। এখন ভাইয়া আপনি মনে কিছু নিয়ে না, আপনার প্রতি ফুল রেসপেক্ট রেখেই কথাটা বলতেছি আমি। না না না, আমি আপনার সাথে আমি একমত একদম, সবগুলো কথাতে আমি শুনে আপনাকেও রেসপেক্ট দিয়ে আমি প্রশ্নটা করলাম যে বিডিআর বর্ডারে মানুষ মারা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেন আর মাননীয় আমাদের যে বিএনপি চেয়ারপারসন তিনি যদি বলতো প্রশ্নটা তো প্রতিপক্ষ করা উচিত। না না, কেন প্রতিপক্ষ করবে? এটা বাংলাদেশ কেন? এক মিনিট প্লিজ, আপনাকে আমি কথা বলছি না আপনার সাথে, আমি ওনার সাথে আমরা কিন্তু না না না, আমি কথা বলছি ওনার সাথে বলার জন্য আমরা না না, আপনাকে সময় দিচ্ছি তো আমি। আমি সময় আপনি হিসাব করলে দেখবেন সময় সবচেয়ে বেশি আপনি নিয়ে নেন, তাহলে আপনি নেক্সট টাইমে আসবেন না প্লিজ। না আমি আসবো না, আমি আসবো না, আমি এটাই বলি এখানে আসে। আমার কথাটা কি আপনার কথাটা কি বুঝছেন যে বাংলাদেশকে নিয়ে যে প্রশ্নটা হইছে বিডিআর কে নিয়ে বা বর্ডারকে নিয়ে, এখন বর্ডারে মানুষ মারা কি স্বাভাবিক ম্যাটার? অবশ্যই না, অবশ্যই না। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে বর্ডারে মানুষ মারা হলবে, এটা যদি স্বাভাবিক ম্যাটার হয় তাহলে ওয়াই আমরা পলিটিক্স করব? আমরা কিসের জন্য বলবো যে আমরা জনগণের জন্য কাজ করব? আমাদের বাংলাদেশে বর্ডারে মানুষ মারা হচ্ছে আর আমরা চুক্তি সাইন করছি। আগে বাংলাদেশের বর্ডারে মানুষ মারা স্টপ করতে হবে, সে গরু চোর হোক, সে ছাগল চোর হোক, অথবা সে ফেলানি হোক। এখন সেই ক্ষেত্রে যদি কেউ বলে আপনাকে যে দ্যাটস এ নর্মাল ম্যাটার, আই বিলিভ এটা কারো পক্ষেই চুপ থাকা উচিত না। এটা একটা নর্মাল ব্যাপার যে ইন্ডিয়া আমাদেরকে মেরে ফেলবে, আমরা চুপ করে থাকবো, অথবা ইন্ডিয়াকে আমরা মেরে ফেলবো, ইন্ডিয়া চুপ করে থাকবে। যাই হোক, আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে এসে আবার আমরা এই বিষয়ে কথা বলবো এবং স্পেশালি আমরা আমাদের বর্ডারের সিকিউরিটি নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে দেখুন প্লিজ।